Mejor depende. En el peje, ¿no? Pues en el peje. Samsung যাচ্ছে ¿Qué va a ser? না পেজ ঢুকো হ্যালো, হ্যাঁ জয় গুরু, এটা কেন অফের তাড়াতাড়ি দুজন আসছে তো সাউন্ড শোনা যাচ্ছে কিনা জিজ্ঞেস করো আচ্ছা একটু জানাও তো সাউন্ড শোনা যাচ্ছে কিনা। একটু জানাও তো সাউন্ড শোনা যাচ্ছে কিনা। সে দিও কেমনে? কয়জন আসছে? আচ্ছা আমরা আজানটা শেষ হোক একটু, এরপরে শুরু করতেছি। একটু সবাইকে নক দাও তাদের আসার জন্য, একটু শেয়ার করে দাও। কল দিয়ে ঝামেলা হলো এগুলো। আচ্ছা একটু তো তোমাদের গ্রুপে বলে দাও সবাইকে তাদের আসার জন্য। সে মোটামুটি খারাপ না, একটু গ্রুপে মেসেজ দিয়ে দাও। আর এক মিনিট পরে শুরু করব। ওকে ঠিক আছে, আমি শুরু করতেছি। আচ্ছা আমরা শুরু করি তাইলে। আচ্ছা আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্থনৈতিক প্রথম পত্রের প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। ঠিক আছে, তো এটা তো আমরা ক্লাসে মোটামুটি সবাইকে পড়ানো হয়েছে, অনেকে ক্লাস মিস করছে বা অনেকে
একদিন আসছে একদিন আসে না, যার কারণে যারা ভালোভাবে বুঝে নাই ওরা আজকে খুব ভালোভাবে বুঝে নিতে পারবা। তো এখানে যে বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে আসে হচ্ছে আপনার উৎপাদন সম্ভাবনা রেখা থেকে, সরি। ঠিক আছে, এখান থেকে যে প্রশ্ন আসবে প্রথম হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা। এটা হচ্ছে ঘ বিভাগে আসে, ঘ বিভাগে উৎপাদন সম্ভাবনা রেখা। এরপর অন্যভাবে আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ওই গল্প হতে মানে একটা জাস্ট উদ্দীপক দেওয়া থাকবে, ওখান থেকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কিছু বৈশিষ্ট্য বলা থাকবে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কিছু বৈশিষ্ট্য বলা থাকবে, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থা কিছু বৈশিষ্ট্য বলা থাকবে। ঠিক আছে, তো তোমাকে বলবে যে ঘ নাম্বারে উদ্দীপকে কোন ধরনের অর্থব্যবস্থা হয়েছে সেটা লিখো। ঠিক আছে, ওইভাবে একটা প্রশ্ন আসতে পারে। এবং ঘ নাম্বারে একটা প্রশ্ন আসতে পারে, সেখানে হচ্ছে মিক্স করে দিতে পারে, এখান থেকে বা এখান থেকে দুইটা একসাথে বসতে দিবে। ধরো এটা দিল হচ্ছে ক দেশের, ঠিক আছে, এটা দিল হচ্ছে খ দেশের, তাহলে গ নাম্বার বলছে খ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান। ঠিক আছে, তারপর ঘ নাম্বারে গিয়ে বলবে যে ক দেশের সাথে খ দেশের অর্থব্যবস্থার অমিলগুলা কি কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আর ওই যে উৎপাদন সম্ভাবনা রেখা ছিল ওটা তো ঘ নাম্বার আসছে, তো ওখানেও একটু পরিবর্তন হয়ে এখান থেকে ঘ নাম্বার একটা প্রশ্ন আসতে পারে। তার মানে এখানে সিকিউর জন্য সবচেয়ে বেশি দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা সম্পর্কিত, আর একটা হচ্ছে তোমার ওই অর্থ ব্যবস্থা সম্পর্কিত। ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে মূল পড়ায় আসি। এগুলো জাস্ট প্রশ্ন কিভাবে আসবে সেটা একটু বুঝাই দিলাম। ওকে, এরপর ওকে আমরা আসি। প্রথমে আমরা এখানে কি কি পড়বো দেখো, এখানের মধ্যে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, তো দুষ্প্রাপ্যতা কি দেখো, মানব জীবন অভাব হচ্ছে কি অসীম, আমাদের অভাবে কোনো কি নাই, শেষ নাই। ঠিক আছে, তার তুলনায় সম্পদ হচ্ছে কি কম, যেটাকে আমরা বলতেছি স্বল্পতা। ঠিক আছে, এই সম্পদের স্বল্পতাকে আমরা বলতেছি কি, এই সম্পদের স্বল্পতাকে আমরা বলতেছি দুষ্প্রাপ্যতা। আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ধরো তোমার পকেটে হচ্ছে 500 টাকা আছে আজকে, তার মানে তোমার সম্পদ হচ্ছে কত টাকা, 500 টাকা। ঠিক আছে, এখন এই 500 টাকা দিয়ে তোমাকে আজকে কিনতে হবে, ধরো তোমার বাড়ির জন্য চাল কিনতে হবে, তারপর মাছ কিনতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ধরো তোমার বই কিনতে হবে। ঠিক আছে, তোমার ধরো জুতা কিনতে হবে, তার মানে তোমার পকেটে আছে 500 টাকা। ঠিক আছে, তো পকেটে আছে 500 টাকা, কিন্তু তোমার অভাব হচ্ছে 2000 টাকার মতো। ঠিক আছে, এই জন্য আমরা বলতেছি যে মানব জীবন অভাব হচ্ছে কি অসীম, মানে অভাবে কোনো শেষ নাই, একটা পূরণ হলে একটা অটোমেটিকলি সৃষ্টি হয়ে যায়, কিন্তু আমাদের সম্পদটা হচ্ছে সবসময় নির্দিষ্ট। ঠিক আছে, তার মানে অভাব হচ্ছে 2000 টাকার, আর তোমার সম্পদ হচ্ছে কত টাকার, 500 টাকার, তার মানে অভাবের তুলনায় সম্পদ হচ্ছে কি কম। এই কম সম্পদটাকে আমরা বলতেছি কি সম্পদের কি স্বল্পতা। এই কম সম্পদটা তাকে আমরা বলতেছি দুষ্প্রাপ্যতা। মানে মানব জীবন অভাব হচ্ছে অসীম, তার তুলনায় সম্পদ হচ্ছে কি কম, এই কম সম্পদটাকে আমরা বলতেছি কি দুষ্প্রাপ্যতা। এই জিনিসটা বুঝছো কিনা দেখো, মানে তোমার পকেটে আছে 500 টাকা, কিন্তু অভাব হচ্ছে তোমার 2000 টাকার মতো, তার মানে 2000 টাকা থেকে যে তোমার পকেটে আছে 500 টাকা সেটা কম, এই সম্পদের কম বা স্বল্পতাকে আমরা বলতেছি দুষ্প্রাপ্যতা। জাস্ট এই জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো, একটু কমেন্ট করবা, তোমরা কমেন্ট না করলে আমরা তো বুঝবো না যে তোমরা বুঝতেছো কিনা। একটু জানাও, কেউ না বুঝলেও জানাও। সাইদ ইয়েস স্যার, জয়দা ইয়েস স্যার, সুদীপ বড়ুয়া ইয়েস স্যার, অর্ক সেন বুঝছি,
বুঝছি, হ্যাঁ স্যার, বুঝছি 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 বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে এটাতে সমস্যা নাই। তার মানে এটা আমি আবার একটু বলতেছি, আমাদের মানব জীবন অভাব হচ্ছে অসীম, অভাবের কোনো শেষ নাই। একটা পূরণ হলে আরেকটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়, কিন্তু আমরা সম্পদটা সব সময় কি কম থাকে। ঠিক আছে, যেমন আমাদের দ্বারা কি হয়, আমরা মাসে বেতন পাই 20,000 টাকা, কিন্তু খরচ এসে হাজির হয় 50,000 টাকার মতো। তার মানে দেখেন, অভাবের তুলনায় সম্পদটা হচ্ছে কি কম। এই কম সম্পদটাকে আমরা বলতেছি দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, ওকে। এরপর এরপর পরটা হচ্ছে নির্বাচন। নির্বাচন, দেখো কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, দেখো ধরো তোমার মা তোমাকে বাজারে যাওয়ার জন্য আগের মতে 500 টাকা দিছে বা 5,000 টাকা দিছে। ঠিক আছে, এটা হচ্ছে বাজারে যাওয়ার জন্য দিছে। এখন তোমাকে জিনিস কিনছে বলছে, দেখো ধরো তোমাদের ঘরে অনুষ্ঠান, তোমাকে বললো যে মাংস কিনতে হবে। তো মাংসের দাম আস্তে আস্তে হলো 2,000 টাকা। ঠিক আছে, আবার বলছে তুমি কি চাল আনতে হবে, চালের দাম হলো 3,000 টাকা। ঠিক আছে, এরপর তোমাকে বললো ধরো এমনি হচ্ছে কি বিস্কিট কিনতে বললো, বলো বিস্কিট, যেহেতু অনুষ্ঠান আমরা ধরলাম না, তুমি 500 টাকার মধ্যে বিস্কিট কিনলা। ঠিক আছে, এরপর তোমার আর কি আনতে বলতে পারে, ধরো কোল্ড ড্রিঙ্কস আনতে বললো। ঠিক আছে, এখানে আনতে বললো 500 টাকা। ঠিক আছে, ধরো তোমার জুতা ছিঁড়ে গেছে, জুতাও নিতে বললো, জুতা নিতে বললো 500 টাকা। তার মানে দেখো এখন টোটাল খরচ কত হয়ে গেছে, 5 6,500। তার মানে তোমাকে টাকা দিছে 5,000, কিন্তু খরচ হয়ে গেছে 6,500 টাকা। এখন তুমি 5,000 টাকা দিয়ে 6,500 টাকা জিনিস কিনতে পারবা? কখনোই পসিবল নয়। তখন তোমাকে কি করতে হবে, তোমাকে এখন হচ্ছে কি করতে হবে, চিহ্নিত করতে হবে কোনগুলো তুমি নিবা। তাহলে এখন তুমি এর মধ্যে দেখো গুরুত্বপূর্ণ তো মাংস নিতে হবে, যেহেতু মেহমান আসবে। চাল, তো চালে 3,000 টাকাটা না দিয়ে একটু কম দামে নিতে পারো। ঠিক আছে, বিস্কিট নিলা। ঠিক আছে, মানে এখান দিয়ে এই সবগুলো মিলিয়ে হলো ধরো 5,000 টাকা নিলা, কিন্তু এই 5,000 টাকা নেওয়ার জন্য তোমাকে এই জুতাটা বাদ দিতে হচ্ছে। তার মানে অনেকগুলো অভাব থেকে তুমি চিহ্নিত করছো কয়টা, প্রথম 4টা না? এই প্রথম 4টা যে চিহ্নিত করছো, এই চিহ্নিত করাটাকে বলা হয় নির্বাচন। আমি আবার বলতেছি, অনেকগুলো অভাবের মধ্য থেকে যে অভাবগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা যে আমি চিহ্নিত করছি, এই চিহ্নিত করাটাকে আমরা বলতেছি কি নির্বাচন। এতটুকু বুঝছো কিনা একটু দেখো। আমি আবার বলতেছি, নির্বাচন কাকে বলে, অনেকগুলো অভাবের মধ্য থেকে, আমি এখানে লিখে দিচ্ছি, অনেকগুলো অভাবের মধ্য থেকে, মধ্য থেকে যে অভাবগুলো বেশি গুরুত্বপূর্ণ, অভাবগুলো বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, দুটা নিতে হবে, বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, তা চিহ্নিত করাকে, চিহ্নিত করাকে নির্বাচন বলে। একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, লিখার তো সময় নাই, লিখার তো সময় দেওয়া যাবে না, জাস্ট লিখে রাখো, বলবেন একটু স্ক্রিনশট নিয়ে লিখে রাখো। অনেকগুলো অভাবের মধ্য থেকে যে অভাবগুলা বেশি গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করাকে, তা চিহ্নিত করাকেই আমরা বলতেছি নির্বাচন। এতটুকু বুঝছো কিনা দেখো।
একটু কমেন্ট করো। বুঝছি স্যার, অবাবিদ বুঝছি, পূজা মহাজন বুঝছি। একটু শেয়ার করে দাও। কারো সমস্যা থাকলে বলেন। অভাবে পড়ালেখাটা, হ্যাঁ, অভাবগুলো আমি আবার বলতেছি, অনেকগুলো অভাবের মধ্য থেকে যে অভাবগুলো বেশি গুরুত্বপূর্ণ, এখানে একটা ওয়ার্ড আমি মিস করছি, সেটা হবে বেশি গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করাকে আমরা নির্বাচন বলি। এখন ঠিক আছে কিনা দেখো। আরোহী মজুমদার বুঝছি, সাদিয়া ইসলাম বুঝছি। ওকে, তাহলে এগুলো ক নাম্বারে আসবে। দুষ্প্রাপ্যতা কি, একটা হচ্ছে নির্বাচন কি। ঠিক আছে, এরপরে আমরা আসতেছি মৌলিক অর্থনৈতিক সমস্যা। ওহো, দেখো, মৌলিক অর্থনৈতিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যা, নৈতিক সমস্যা। আর একটা ছিল, সেটা হচ্ছে কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। তাহলে দেখো, কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা কাকে বলে? যাকে কেন্দ্র করে যাবতীয় সমস্যা সৃষ্টি হয় তাকে আমরা বলতেছি কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। যেমন দুষ্প্রাপ্যতা, মানে আমাদের টাকা পয়সা কম হওয়ার কারণে আমাদের জীবনে যাবতীয় সমস্যা সৃষ্টি হয়, তার মানে এই দুষ্প্রাপ্যটাকে আমরা বলতেছি কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। ঠিক আছে, তাহলে যাকে কেন্দ্র করে, আমি একটু সংক্ষিপ্তভাবে লিখতেছি, যাকে কেন্দ্র করে, যাকে কেন্দ্র করে যাবতীয় সমস্যা সৃষ্টি হয়, যাবতীয় সমস্যা সৃষ্টি হয়, সৃষ্টি হয়। ঠিক আছে, তাকে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বলি। ক্লিয়ার? আর এই কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা সমাধান করতে গিয়ে যে সমস্যা সৃষ্টি হয় তাকে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বলি। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কাকে বলে? আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা, কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা সমাধান করতে গিয়ে, টানা লিখতে গেলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, সমস্যা সমাধান করতে গিয়ে, যে সমস্যা সৃষ্টি হয়, যে সমস্যার সৃষ্টি হয় তাকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। একটু আমাকে বলো তো এতটুকু বুঝছো কিনা। আমি আবার বলতেছি, কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা মানে যাকে কেন্দ্র করে যাবতীয় সমস্যার সৃষ্টি হয়। ঠিক আছে, যাবতীয় সমস্যার সৃষ্টি হয় তাকে আমরা বলতেছি কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। যাকে কেন্দ্র করে, এখানে কেন্দ্র কেন্দ্র কিন্তু মিল আছে, একটু দেখো, যাকে কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা কাকে বলে? যাকে কেন্দ্র করে, কেন্দ্র কেন্দ্র মিল আছে। যাবতীয় সমস্যার সৃষ্টি হয় তাকে আমরা বলছি কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। ঠিক আছে, আর ওই সমস্যা মানে ওই কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা সমাধান করতে গিয়ে, কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা সমাধান করতে গিয়ে, এই কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা সমাধান করতে গিয়ে আবার নতুন করে যে সমস্যা সৃষ্টি হয় তাকে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতেছি। এতটুকু বুঝছো কিনা একটু জানাও।
একটু জানাও আমাকে। অর্পা দত্ত বুঝছি, একটু বাকিরা বলেন। বুঝছি স্যার, বুঝছি বুঝছি। আচ্ছা, বারবারই তোমরা সেম মানুষরা কমেন্ট করতেছো, বাকিরা একটু জানাও, বাকিরা জানাও। ওকে, তার মানে যাকে কেন্দ্র করে যাবতীয় সমস্যা সৃষ্টি হয় তাকে আমরা বলতেছি কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। তাহলে কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা কি কি? একটা হচ্ছে কি দুষ্প্রাপ্যতা, ঠিক আছে, দুষ্প্রাপ্যতা, ঠিক আছে। এই দুষ্প্রাপ্যতার কারণে আমাদের যাবতীয় সমস্যা সৃষ্টি হয়। আমাদের যদি পকেটে আনলিমিটেড টাকা থাকতো তাহলে আমাদের কোনো সমস্যার সৃষ্টি হতো না। যেহেতু আমাদের পকেটে টাকা কম, অভাব বেশি, সুতরাং আমাদের যাবতীয় সমস্যা সৃষ্টি হয়। তার মানে এটাকে বলা হয় কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা, যাকে কেন্দ্র করে যাবতীয় সমস্যা সৃষ্টি হয়। ক্লিয়ার? এবং ওই সমস্যা সমাধান করতে গিয়ে আবার নতুন করে যে সমস্যা সৃষ্টি হয় তাকে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতেছি। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয় প্রকার ছিল? তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। এগুলো একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। আমি তো ক্লাসে বেসিক লিখে দিছি, তো খুব সংক্ষিপ্ত ভাবে পড়াচ্ছি। ওকে, দেখেন দেখেন 3 প্রকারগুলো কি কি? একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, ঠিক আছে, কি উৎপাদন করা হবে, করা হবে। 2, কিভাবে কিভাবে করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, উৎপাদন করা হবে, ঠিক আছে। 3, কার জন্য করা হবে, জন্য করা হবে, ঠিক আছে। তাহলে পরীক্ষা এখান থেকেও সিকিউ আসতে পারে বা এমসিকিউ আসতে পারে। তাহলে দেখো প্রশ্নগুলো কিভাবে হবে। দেখো, আমরা প্রথমে 1 নাম্বারটা নিয়ে আলোচনা করতেছি, কি উৎপাদন করা হবে। দেখো, তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য করা হবে। তার মধ্যে আমি 1 নাম্বারটা নিয়ে আলোচনা করতেছি, কি উৎপাদন করা হবে। তাহলে এটা কিভাবে বুঝবা? এটা সাধারণত 2টা দ্রব্য নিয়ে হবে, 2টা দ্রব্য নিয়ে হবে। তাহলে দেখো চিত্রটা কিভাবে করব। আমরা ধরো উপরে লিখলাম এক্স, এক্স লিখলাম হচ্ছে ধান। এক্স মানে আবার তোমাদের ওই এক্স না, এক্স মানে হচ্ছে আমি জাস্ট ধানকে চিহ্নিত করছি, ওয়াই দিয়ে আমরা গমকে চিহ্নিত করছি, ঠিক আছে। দেখো ধরো আমরা এখানে দূরত্ব, যেটা যতটুকু বেশি দূরত্ব থাকবে আমরা সেটা মনে করবো সেটা বেশি উৎপাদন হচ্ছে, ঠিক আছে। আর যেটা দূরত্ব কম আমরা সেটাকে মনে করবো কম উৎপাদন করতেছি। তাহলে দেখো আমি এখানে এক্স দ্রব্য উৎপাদন করতেছি বেশি, যেহেতু দূরত্ব আমার অনেক, দেখছো দূরত্ব আমার অনেক, সুতরাং আমি ধরে নিচ্ছি যে এখানে আমি এক্স দ্রব্য উৎপাদন করতেছি বেশি, ঠিক আছে। ওয়াই দ্রব্য উৎপাদন করতেছি কম, কারণ দেখো ওয়াই হচ্ছে নিচে, ওয়াই এর দূরত্ব হচ্ছে এই জায়গাটুকু পরিমাণ, ঠিক না। ওয়াই এর জায়গাটুকু হচ্ছে এই জায়গাটুকু পরিমাণ, তাহলে এটা ছোট। আর এক্স এরটা দেখো অনেক বড়, ঠিক আছে। তাহলে দূরত্ব যেটা বেশি হবে আমরা মনে করবো যে সেটা হচ্ছে বেশি উৎপাদন করতেছি, আর দূরত্ব যেটা কম সেটা কম উৎপাদন করতেছি। তাহলে এখানে কি হলো, দেখো আমরা এখানে এক্স দ্রব্য উৎপাদন করতেছি কিন্তু বেশি, আর ওয়াই দ্রব্য উৎপাদন করতেছি কিন্তু কি কম, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতেছি x1, এখানে লিখতেছি x1, এখানে লিখতেছি y1। এটা হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে এ বিন্দু দিচ্ছি। ক্লিয়ার? দূরত্ব যেটা বেশি, আমি আবার বলতেছি, দূরত্ব যেটা বেশি আমরা ধরে নিব যে সেটা হচ্ছে বেশি পরিমাণ উৎপাদন করতেছি, আর এদিকে যেটা দূরত্ব কম থাকবে সেটা ধরে নিচ্ছি কম উৎপাদন করতেছি। তাহলে এই বিন্দুতে কি হলো, কি হয়েছে দেখো, এই বিন্দুতে আমরা এক্স দ্রব্য উৎপাদন করতেছি বেশি, ঠিক আছে, ওয়াই দ্রব্য উৎপাদন করতেছি কি কম। ক্লিয়ার? ওকে। এরপর ধরো আমরা এখন এখন দেখো এটা পরিবর্তন করে দিচ্ছি, আমি কালারটা একটু পরিবর্তন করতেছি, এটা দিলাম। দেখো এই জায়গা বরাবর আমরা দেখো এটা লিখলাম যে x2,
এটা লিখলাম যে হচ্ছে y2, এটা কোন বিন্দু? বি বিন্দু। তাহলে দেখো আমরা বি বিন্দুতে দেখো এইদিকে x দ্রব্য উৎপাদন করতেছি কম, দেখছো দূরত্ব কম, এই জন্য x দ্রব্য উৎপাদন করতেছি কম, কিন্তু y দ্রব্য উৎপাদন y2 দ্রব্য উৎপাদন করতেছি কি? বেশি। এই জিনিসটা একটু বুঝছে কিনা আমাকে জানাও তো। তাহলে x দ্রব্যে কি হয়েছে? x দ্রব্যে হচ্ছে ধান বেশি। ক্লিয়ার? তাহলে এটা কিভাবে বুঝবা? মুখ যেটা থাকে ওদিক দিয়ে পড়ো, সবসময় রাখবা গ্রেটার দেন লেস দেন এত মনে রাখার দরকার নাই, মুখ যেদিকে থাকবে এটা পড়ো। তার মানে ধান উৎপাদন করতেছি বেশি, গম উৎপাদন করতেছি কম এ বিন্দুতে। ক্লিয়ার? এরপর বি বিন্দুতে কি হয়েছে? বি বিন্দুতে হচ্ছে ধান করতেছি কম, গম করতেছি বেশি, তাহলে মুখ যেদিকে বেশি এদিকে থাকবে, আমি এদিকে দিলাম। একটা টেকনিক অ্যাপ্লাই করলাম আর কি। এতটুকু বুঝছো কিনা দেখো আমাকে, এতটুকু আগে জানাও বুঝছো কিনা, একটু তাড়াতাড়ি কমেন্ট করবা। নাদিয়া আফরোজ বুঝছি, আবু আয়ুব বুঝছি, আরোহী মজুমদার বুঝছি, একটু তাড়াতাড়ি। জয়নাল বুঝছি, বাকিরা বলেন এতটুকু বুঝছেন কিনা। কেউ না বুঝে যাবেন না, আপনি যতক্ষণ বুঝবেন না আমি ততক্ষণ আমি বুঝাবো, বাট আমাকে বলতে হবে আপনি কোন জায়গায় বুঝেন নাই। আনিকা আক্তার বুঝছেন, বাকিরা একটু জানান। সাদিয়া বুঝছে, রোমানা সুলতানা, আরোহী মজুমদার, একটু একটু সবাই কমেন্ট করেন বুঝছেন কিনা বলেন। হ্যাঁ আবার বলেন। হ্যাঁ তনি বলতেছি দেখেন, আমরা এখানে বলছি যে যেটা দূরত্ব বেশি থাকবে সেটা আমরা বেশি উৎপাদন করব, আর যেটা দূরত্ব কম থাকবে আমরা সেটা বোঝে কম উৎপাদন করতেছি। ঠিক আছে? তাহলে এখানে আপনি দেখেন, আমি আপনার জন্য এগুলো মুছে দিচ্ছি। দেখেন এখানে এ বিন্দুতে দেখেন, এ বিন্দুতে এক্স দেখেন, এক্স এর দূরত্ব দেখেন কতটুকু, দেখছেন? তারপরে আমি এক্স দেবো মানে ধান উৎপাদন করতেছি বেশি, কিন্তু ওই দেখেন এখানে এসে দেখেন ওয়াই দ্রব্য উৎপাদন করতেছি কম, দূরত্ব ছোট। তার মানে এ বিন্দুতে কি হলো? আমি ধান উৎপাদন করতেছি বেশি, গম উৎপাদন করতেছি কম। এখন বুঝছেন কিনা দেখেন। ক্লিয়ার? আমি আবার বলতেছি দেখেন এক্স এর দূরত্ব বেশি, তাহলে এক্স এর দূরত্ব বেশি হলে এটা বেশি উৎপাদন করতেছি, তার মানে ধান উৎপাদন করতেছি আমি বেশি। আর ওয়াই থেকে গমের দূরত্ব কম, দেখো শূন্য থেকে ওয়াই ওয়ান এর দূরত্ব কম, তার মানে আমি গম উৎপাদন করতেছি কম। এটা হচ্ছে এ বিন্দুতে। ক্লিয়ার? হ্যাঁ, এখন সেম ভাবে আমরা এখন সেম ভাবে দেখো, এখন আমি এটা বুঝাচ্ছি। দেখো কালি চেঞ্জ করতে হচ্ছে। দেখো এখন গমের বিবিন্দুতে দেখো এখানে দেখেন ধানের দিক দিয়ে দেখেন দূরত্ব কম, হলুদ শূন্য থেকে x2 দূরত্ব কম, কিন্তু গমের দূরত্ব বেশি, দেখেন শূন্য থেকে y2 গমের দূরত্ব বেশি। তাহলে বিবিন্দুতে আমরা ধান উৎপাদন করতেছি কম, কিন্তু গম উৎপাদন করতেছি বেশি। এতটুকু আপনি বুঝছেন কিনা দেখেন। তন্নি দে একটুটুকু বলেন তো বুঝছেন কিনা। হ্যাঁ আবার বলেন স্যার, অনেক বললাম এতটুকু দেখো, সমস্যা আছে কিনা দেখো। অর্পা দত্ত, অনিক, এখন ক্লিয়ার হয়েছে কিনা বলেন। তাসফিয়া জাহান, তাসফি, মৌলিক অর্থনৈতিক সমস্যা, এটা অনার্স প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষা আসছিল স্যার, প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ স্যার, কমন আসছিল বাট সময়ের জন্য সুন্দর করে গুছিয়ে লিখতে পারিনি। ওহো সো স্যাড। রোমানা সুলতানা, ও স্যার নীল কালারটা ইউজ করিয়েন না, লিখা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, নীল কালারটা আর ইউজ করবো না। তনিদা বুঝছেন, বাকিরা বলেন। অনেক বুঝছেন, একটু তাড়াতাড়ি। বুঝছি স্যার। সুদীপ বড়ুয়া, ওকে ঠিক আছে। এখন এখানে এখনো কাজ শেষ হয় নাই, এখন যে কাজটা করতে হবে জাস্ট আমরা এখানে এভাবে করে দিব, এটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলি।
ঠিক আছে, প্রশ্ন তোমাকে জাস্ট এভাবে দেওয়া থাকবে। তাহলে আমি এটিগুলো জাস্ট বোঝার জন্য বলছিলাম যে এই জিনিসগুলো, এগুলো আর প্রয়োজন নাই, আশা করি আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এতটুকু প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এখন তোমাকে কি বলবে দেখো, এটা উদ্দীপকে দেয়া থাকবে। ঠিক আছে, ঘ নাম্বারে বলবে যে বাংলাদেশের জন্য আমরা কোন বিন্দুতে উৎপাদন করব। বাংলাদেশের জন্য কি আমরা এ বিন্দুতে উৎপাদন করব নাকি আমরা বি বিন্দুতে উৎপাদন করব? ক্লিয়ার? তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে এটা বাংলাদেশের জন্য কোন বিন্দুতে করব। এখন দেখেন, আপনি যে দেশে বসবাস করবেন সেটা দেশের মানুষ যেটা বেশি খায় আপনি সেটা বেশি উৎপাদন করবেন, যেটা কম খায় সেটা কম উৎপাদন করবেন। আমি আবার বলতেছি, আপনি যে দেশে বসবাস করবেন সে দেশের মানুষ যেটা বেশি পরিমাণ খায়, ঠিক আছে, সেটা আমরা বেশি উৎপাদন করব, আর যেটা কম পরিমাণ খাই সেটা কম উৎপাদন করব। তাহলে দেখেন, বাংলাদেশের মানুষ কি বেশি খায়? 3 বেলা ভাত খায় না? 3 বেলা কি খাই? ভাত খাই। তার মানে আমরা ধান উৎপাদন করব হচ্ছে বেশি, তার মানে ধান উৎপাদন করব যে বেশি। ঠিক আছে, এবং গম, তাহলে বাংলাদেশের মানুষ রুটি খায় না, যাদের ডায়াবেটিস শুধুমাত্র এরাই রুটি খায়, তার মানে আমি ওদের জন্য গম উৎপাদন করব কি? কম। ঠিক আছে, তবে বাংলাদেশে উৎপাদন করলে আমি কোন বিন্দুতে করব? এ বিন্দুতে। এটা হচ্ছে বাংলাদেশ। তাহলে আমরা বাংলাদেশে, এটা হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশে আমরা হচ্ছে এ বিন্দুতে উৎপাদন করব। আপনি বুঝছেন কিনা দেখেন, বাংলাদেশের মানুষ ভাত খায় বেশি, তো ভাত আসে কোত্থেকে? চাল থেকে। চাল আসে কোত্থেকে? ধান থেকে। তার মানে ধান উৎপাদন করতে হবে বেশি। আমি বলছিলাম মুখ যেটা যেদিক দিয়ে থাকে ওদিক দিকে বেশি হয়, তার মানে ধান উৎপাদন করবো হচ্ছে বেশি। আর গম মানে রুটি খায় খুবই কম মানুষ, তার মানে ওদের জন্য কম উৎপাদন করব কম। তার মানে আমি বাংলাদেশের জন্য কোন বিন্দুতে উৎপাদন করব? এ বিন্দুতে। ঠিক আছে, এখন আমরা যদি অন্য দেশে থাকি, অন্য দেশ ধরেন আমরা যে দেশের কানাডা হইতে পারে বা জাপান হইতে পারে যেখানে মানুষ কম ভাত খায়, তাহলে ওদের জন্য যদি উৎপাদন করি তাহলে আমরা কোন বিন্দু করব? তাহলে ওদের জন্য আমি করবো যে বি বিন্দুতে। কেন? কারণ বি বিন্দুতে দেখেন ধান উৎপাদন হয় যে কম, গম উৎপাদন হয় যে কি? বেশি। তার মানে অন্যান্য দেশের জন্য যারা ভাত কম খায়, ঠিক আছে, কারণ এটা মুখে, এটা কোন দিক দিয়ে? গমের দিক দিয়ে, তো মুখ যেদিকে থাকে ওদিক দিয়ে বেশি উৎপাদন বলছি, তার মানে এখানে গম উৎপাদন হচ্ছে বি বিন্দুতে বেশি, ধান উৎপাদন হচ্ছে কি? কম। সুতরাং অন্যান্য দেশের জন্য আমরা বি বিন্দুতে উৎপাদন করব। ক্লিয়ার? তারপরে বাংলাদেশের মানুষ ভাত বেশি খায়, এই জন্য আমরা ধান উৎপাদন করব বেশি, গম উৎপাদন করব কম, তার মানে এ বিন্দুতে উৎপাদন করব। ঠিক আছে, আর অন্যান্য দেশ যারা হচ্ছে ভাত কম খায়, ঠিক আছে, রুটি বেশি খায়, তাদের জন্য আমি বি বিন্দুতে উৎপাদন করব। এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন, এটা পরীক্ষায় বেশি আসে, এটা সিকিউ আছে, এমসিকিউ আছে। একটু বলেন বুঝছেন কিনা দেখেন, খুব তাড়াতাড়ি কমেন্ট করবেন, না বুঝলে আবার বলবেন, আবার বুঝাবো, সমস্যা নেই, একটু বলেন। আনিকা বড়ুয়া, আচ্ছা আবার বুঝাচ্ছি। ওকে, জি স্যার বুঝছি। ওকে, আনিকা বড়ুয়া দেখেন আপনার জন্য বলতেছি, আমরা এখানে জাস্ট আপনার এতটুকু দিয়া থাকবে, এই এতটুকু, এই, ঠিক আছে, এতটুকুই দিয়া থাকবে। আমি মুছে দিচ্ছি, ওগুলো দেয়া থাকবে না। ঠিক আছে, এখন দেখেন আপনাকে এখানে এতটুকু দেয়া থাকবে, দেয়া থাকার পর বলবে যে আপনি এখানে কোন বিন্দুতে উৎপাদন করবেন। তাহলে ঘ নাম্বারে বলবে যে কোন বিন্দুতে উৎপাদন করবেন, কোন বিন্দুতে, বাংলাদেশের জন্য বিন্দুতে উৎপাদন করবেন। ঠিক আছে, তাহলে দেখেন বাংলাদেশের মানুষ ভাত বেশি খায়, তার মানে আমি ধান উৎপাদন করব বেশি, গম উৎপাদন করব কি? কম। তাহলে দেখেন এ বিন্দুতে, এ বিন্দুতে আমার ধান উৎপাদন হচ্ছে বেশি, গম উৎপাদন হচ্ছে কি? কম। সুতরাং আমি এ বিন্দুতে বাংলাদেশের জন্য উৎপাদন করব, বিডি সঙ্গে আমি লিখতেছি। ঠিক আছে, ধরুন আমি জাপানে আছি বা চায়নাতে আছি বা অন্য কোনো দেশে আছি যে দেশের মানুষ হচ্ছে আপনার ভাত কম খাই, ঠিক আছে, ওরা গম বেশি খাই, ঠিক আছে, গমের জিনিস আর কি, ওই ময়দা রিলেটেড যেগুলো আছে গমের, যেমন বিস্কিট বা হাবি জাবি যা আছে তা আর কি। তার মানে বিদেশের, তার মানে আমি ওই অন্যান্য দেশের জন্য, অন্যান্য দেশের জন্য কোন বিদ্যুৎ উৎপাদন করব? বিদেশে। কারণ বিদেশে ধান উৎপাদন হচ্ছে কম, দেখছেন ধান উৎপাদন হচ্ছে কম, 0 থেকে x2 দূরত্ব কম, মানে ধান উৎপাদন হচ্ছে কম, কিন্তু গম উৎপাদন হচ্ছে কি? বেশি, 0 থেকে y2 দূরত্ব বেশি।
তার মানে গম উৎপাদন হচ্ছে বেশি, তার মানে অন্যান্য দেশের জন্য বি বিন্দু আর বাংলাদেশের জন্য এ বিন্দু উৎপাদন করব। আশা করি বুঝছেন, তবুও না বুঝলে বলেন, আমি আবার বুঝাবো। আর হে মজুমদার, এখন তো বুঝে দিলাম, এরপরও বুঝছেন কিনা দেখেন। একটু এসএস নিয়ে রাখেন। বুঝছি স্যার, অর্পা দত্ত বুঝছি, আনিকা বড়ুয়া বুঝছি। আরোহী মজুমদার আপনি এখন বুঝছেন কিনা জানান। আরোহী মজুমদার জানান। আর একটু তোমরা কষ্ট করে একটু আমাদের পেজটা একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও করতে পারে। তন্নি দে বুঝছি। আর তোমাদের গ্রুপে একটু বলে দাও যারা এখনো আসে নাই। আরোহী, আরোহী, হ্যাঁ মজুমদার, ওকে ওকে, ঠিক আছে, তাইলে আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখেন এখন হচ্ছে 2 নাম্বারটা, কিভাবে উৎপাদন করা হবে। তাহলে উৎপাদনের উপকরণ আমরা জানি 4টি, কিছু বলা না থাকলে 4টি, আধুনিক বলা থাকলে 5টি। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, শ্রম এবং মূলধন। ঠিক আছে, শ্রম আরটা হচ্ছে কি, মূলধন। আচ্ছা, এখন দেখেন তার মানে কি উৎপাদন করা হবে সেটা কেমন বুঝবেন। দুইটা দ্রব্য দেয়া থাকলে আমরা সেটাকে কি বলবো, যে কি উৎপাদন করা হবে। আর যদি শ্রম এবং মূলধন দেওয়া থাকে তার মানে সেটাকে আমরা কি বলবো, যে কিভাবে উৎপাদন করা হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা 2 নাম্বারটা আসি, কিভাবে উৎপাদন করা হবে, কারণ মনে না থাকলে একটু এসএস দিয়ে রাখতে পারো। আসি 2 নাম্বারটা। ওকে, দেখেন চিত্রটা কিভাবে দেওয়া থাকবে, এটা উদ্দীপকেই দেওয়া থাকবে। তাহলে এটা দিলাম কে, কে দিয়ে বোঝাচ্ছি ক্যাপিটাল মানে মূলধন। ঠিক আছে, আর এখানে এল দিয়ে বলা হচ্ছে লেবার, লেবার অর্থ হচ্ছে কি, শ্রম। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমরা এখানে মূলধন দিচ্ছি বেশি, শ্রম দিচ্ছি কম। কেমনে বুঝছি, 0 থেকে এই K1 এর দূরত্ব হচ্ছে বেশি, 0 থেকে K1 এর দূরত্ব হচ্ছে বেশি। এই জন্য আমরা ধরে নিচ্ছি যে এ বিন্দুতে হচ্ছে আমার মূলধন বেশি, শ্রমিক কম, কারণ শ্রমিকের দূরত্ব কম। এতটুকু বুঝতেছেন কিনা দেখেন, আমি আবার বলতেছি, কে দ্বারা আমরা কি প্রকাশ করতেছি, মূলধন, যদিও কে এর ক্যাপিটাল হবে সি দিয়ে। ঠিক আছে, যেহেতু আমরা অ্যাকাউন্টিং এ ক্যাপিটালকে সি দ্বারা প্রকাশ করে ফেলছি, সেজন্য আমরা অর্থনীতি এটাকে কে দ্বারা প্রকাশ করতেছি। এজন্য মূলধনকে আমরা কে দ্বারা প্রকাশ করতেছি। ক্লিয়ার? এখন দেখেন 0 থেকে K1 এর দূরত্ব বেশি, দেখেন অনেক লম্বা দূরত্ব। এই জন্য আমরা বলতেছি যে এ বিন্দুতে মূলধন লাগতেছে বেশি, আমার ব্যবহার করতেছি বেশি। ঠিক আছে, কিন্তু শ্রম ব্যবহার করতেছি কম এ বিন্দুতে। এতটুকু বুঝছেন কিনা দেখেন, এখানে দূরত্ব কম, এর জন্য আমরা শ্রম ব্যবহার করতেছি কম, আর এদিকে দূরত্ব বেশি, এর জন্য আমরা মূলধন ব্যবহার করতেছি বেশি এ বিন্দুতে। এতটুকু বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, বুঝছি স্যার, বুঝছি। ওকে, সুমাইয়া আহমেদ
স্যার আবার বলেন। আচ্ছা আমি বলতেছি, বোন দেখো, সেটা হচ্ছে যে এটা জাস্ট আমি একটু মুছে দিচ্ছি। দেখেন আমরা এখানে লিখলাম কে, কে দিয়ে হয় কি ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, ঠিক আছে। যদিও এখানে সি হবার কথা প্রথমে, যেহেতু আমরা অ্যাকাউন্টিং এটাকে সি দ্বারা প্রকাশ করে ফেলছি, সেটা আমরা এই জন্য আমরা ইকোনমিক্স এটা কে দ্বারা প্রকাশ করলাম, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। এল দিয়ে হচ্ছে লেবার, লেবার মানে হচ্ছে কি শ্রম, ঠিক আছে। তাহলে নিচে লিখলাম শ্রম, উপরে লিখলাম হচ্ছে কি মূলধন। তাহলে তোমাকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম শূন্য থেকে যেটার দূরত্ব বেশি হবে সেটা আমরা বেশি পরিমাণে উৎপাদন করব, আর শূন্য থেকে যেটা দূরত্ব কম হবে সেটাকে আমরা ধরে নিব যে সেটা উৎপাদন হচ্ছে কম। তাহলে এ বিন্দুতে আমরা মূলধন দিচ্ছি বেশি, দেখেন এই কতটুকু, দেখেন এই জায়গা এতটুকু পরিমাণ মূলধন দিচ্ছি, ঠিক আছে। শ্রমিক দিচ্ছি হচ্ছে জাস্ট এতটুকু পরিমাণ, তার মানে এ বিন্দুতে মূলধন দিচ্ছি বেশি, শ্রমিক দিচ্ছি কম। আমি এখানে লিখে দিলাম, আর এটা গ্রেটার দেন দিয়ে আছে, তার মানে যেদিকে মুখ থাকে সেদিকে বেশি, তার মানে এ বিন্দুতে হচ্ছে মূলধন দিচ্ছি বেশি, শ্রম দিচ্ছি কি কম। আশা করি আপনি এতটুকু তো বুঝতে পারছেন। তাহলে এখন সেম ভাবে দেখেন বি বিন্দুতে, বি বিন্দুতে দেখেন, দেখেন বি বিন্দু, আমরা এখানে K2 পরিমাণ দিচ্ছি মূলধন, ক্লিয়ার, আর L2 পরিমাণ দিচ্ছি শ্রম। তাহলে দেখেন আমরা মূলধন দিচ্ছি কম, ঠিক আছে, আর শ্রমিক দিচ্ছি বেশি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বি বিন্দুতে, বি বিন্দুতে কি হচ্ছে, আমরা এখানে মূলধন দিচ্ছি কম, মূলধন দিচ্ছি কম, শ্রম দিচ্ছি বেশি বি বিন্দুতে। এতটুকু বোঝা গেছে কিনা দেখেন, এতটুকু বুঝছেন কিনা দেখেন, একটু তাড়াতাড়ি কমেন্ট করবা, কারণ আমাদের অনেক পড়া আছে, শেষ করতে হবে। বুঝছি বুঝছি স্যার, বুঝছি বুঝছি। আচ্ছা আমি হচ্ছে একটা তোমাদের এর জন্য একটা পুরস্কার ঘোষণা করতেছি। যারা একদম শেষ পর্যন্ত ক্লাসটা করবা, আজকে ক্লাসটা একদম শেষ পর্যন্ত, এবং যারা আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবা, ঠিক আছে, ওদের জন্য আমি হচ্ছে ওখানে লটারির মাধ্যমে হচ্ছে আমি দুইজনকে 2 সংখ্যার একটা মোবাইল রিচার্জ দিব, 2 সংখ্যার মোবাইল রিচার্জ, যারা হচ্ছে পুরো ক্লাসটা করবে এবং শেষে গিয়ে আমার একটা প্রশ্ন উত্তর দিতে পারবে। ওখান থেকে যারা দিবে ওদের থেকে আমি দুইজনকে একটা 2 সংখ্যার হচ্ছে মোবাইল রিচার্জ প্রদান করবো। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত তহবিল থেকে, এসপি থেকে না। এতটুকু আপনি বুঝছেন কিনা দেখেন, একটু ভালোভাবে বুঝে নেন যদি আপনি ওই পুরস্কারটা পেতে চান। অনেক বুঝছি স্যার, অন্তর্দেব বুঝছি, না দেবপুর বুঝছি, জি স্যার বুঝছি, ওকে 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 চুস। দেখেন তাহলে এখানে আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমি এগুলো মুছে দিলাম, ওকে এগুলো মুছে। আপনারা একটু অ্যাসেস নিয়ে ফেলেন, এতটুকুতে একটু অ্যাসেস নিয়ে ফেলেন। ওকে ওকে এখানে জাস্ট আমি একটা রেখা অ্যাড করলাম। দেখো এখানে একটা রেখাটা এইভাবে দিতে হবে, এটাকে লেখা হয় আইএসও রেখা, আইএসও গ্রাফ বা আইএসও রেখা, ঠিক আছে। বাংলায় এটাকে বলা হয় সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা। আগে বুঝো, দেখো এখানে এটাকে সম উৎপাদন রেখা বলা হয় কেন, এ বিন্দুতে আমরা মূলধন দিচ্ছি বেশি, শ্রম দিচ্ছি কম, ঠিক আছে। ধরো এ বিন্দুতে উৎপাদন হচ্ছে 300 একক, ক্লিয়ার। এ বিন্দুতে হচ্ছে মূলধন বেশি দিচ্ছি, শ্রম কম দিচ্ছি, আমার 300টা পণ্য উৎপাদন হচ্ছে। বি বিন্দুতে আমি মূলধন দিচ্ছি কম, শ্রম দিচ্ছি কি বেশি, এই জন্য বি বিন্দুতেও আমার উৎপাদন হবে 300টি। কথা কি বলতে পারছি? মানে আপনি যেটা যে পরিমাণ দেন না কেন, এ বিন্দুতে যা উৎপাদন হবে বি বিন্দুতেও সেম উৎপাদন হবে, এই জন্য এটাকে বলা হয় সম উৎপাদন রেখা,
আমি কি বোঝাতে পারছি? আবার বলতেছি, এই রেখাটার এ বিন্দুতে মূলধন দিচ্ছি বেশি, শ্রম দিচ্ছি কম, 300টা পণ্য উৎপাদন হচ্ছে। বি বিন্দুতে আমি বিপরীত কাজটা করতেছি, মূলধন দিচ্ছি কম, শ্রম দিচ্ছি বেশি, বি বিন্দুতে আবার 300টা পণ্য উৎপাদন হচ্ছে। তার মানে দুইটাই বিন্দুতে একই পরিমাণ উৎপাদন হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সম উৎপাদন রেখা। মানে প্রতিটা বিন্দুতেই উৎপাদন সমান হবে। আপনি এতটুকু বুঝছেন কিনা দেখেন, এই জন্য এটাকে বলা হয় সম উৎপাদন রেখা। একটু তাড়াতাড়ি, আপনি এখন লেখার দরকার নেই, আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন, এখানে কারো লেখার প্রয়োজন নেই, আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন, পরবর্তীতে এটা খাতায় তুলে নেবেন। এতটুকু স্ক্রিনশট নিয়ে ফেলেন। একটু চালান। একটু কমেন্ট করেন সবাই। একটু তাড়াতাড়ি। আইএসও এর পুনরুক্তি। আচ্ছা 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 আচ্ছা, ওকে। আর একটু বুঝাই দেন স্যার, আবার বলুন স্যার। ওকে, ওকে। আচ্ছা দেখো, আমি জাস্ট এখানে এটাকে বলা হয় আই, আচ্ছা কালার এটা ইউজ না করার জন্য বলছো। দেখো এটাকে বলা হয় আইএসও প্রোডাকশন গ্রাফ, CTION প্রোডাকশন গ্রাফ, CURVE। এটাকে জাস্ট এখানে একটু ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ এখন ঠিক আছে। ISO, আচ্ছা দেখেন রোমানা সুলতানা, দেখেন আইএসও প্রোডাকশন গ্রাফ, সেটার বাংলা নাম হচ্ছে সমউৎপাদন রেখা। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে স্যার রেখাটার নাম কি লিখছেন? আবু আইদ।
দেখো আইএসও প্রোডাকশন গ্রাফের বাংলা হচ্ছে সম উৎপাদন রেখা, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন আমার সমান হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আইএসও, এটা পুরো এটাকে আমি ওভাবে না লিখে এভাবে লেখা যায়, এটা সংক্ষেপে হচ্ছে আই এর আই আর এখানে প্রোডাকশনের পি, সংক্ষেপে আইপি রেখাও বলতে পারতেছি। ঠিক আছে, জাস্ট আইপি রেখা বলতেছি। এখন বুঝছেন কিনা দেখেন। রোমানা সুলতানা, এখন দেখেন স্যার রেখাটার নাম আইএসও প্রোডাকশন গ্রাফ, সংক্ষেপে আমরা আইপি রেখা বলতেছি, সংক্ষেপে আইপি। আইএসওর আই, প্রোডাকশনের পি। আচ্ছা বলতেছি তুমি, ওকে দেখেন আমি আবার বলতেছি, দেখেন এখানে এই চিত্রে আমরা দেখেন এ বিন্দুতে মূলধন দিচ্ছি বেশি, তারপর শ্রম দিচ্ছি কম, তার মানে এ বিন্দুতে মূলধন বেশি শ্রম কম। ঠিক আছে, এরপর দেখেন বি বিন্দুতে, বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে কি হলো দেখেন, বি বিন্দুতে দেখেন, বি বিন্দুতে আমরা হচ্ছে মূলধন দিচ্ছি কম কিন্তু শ্রমিক দিচ্ছি বেশি, মূলধন কম শ্রম দিচ্ছি বেশি। এরপর আমরা এখানে জাস্ট একটা রেখা দিলাম দুটো বিন্দুতে, সেটা হচ্ছে আইপি, আইপি রেখা। আইপি কেন? আইএসও, আইএসও মানে হচ্ছে সম, প্রোডাকশন মানে হচ্ছে কি উৎপাদন, গ্রাফ অর্থ হচ্ছে কি রেখা। তাহলে সংক্ষেপে আইএসও থেকে আই নিব, প্রোডাকশন থেকে পি নিব, তাহলে সঙ্গে আমরা এখানে লিখবো যে আইপি। ক্লিয়ার? আর এটা সম উৎপাদন বলে কেন? কারণ প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন সমান। দেখেন আবার এ বিন্দুতে উৎপাদন 300 হলেও বি বিন্দুতে উৎপাদন 300 হবে। আপনি মূলধন বেশি দেন বা কম দেন, শ্রমিক বেশি দেন বা কম দেন, প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন সমান হবে। এখন বুঝছেন কিনা দেখেন। রোমানা সুলতানা বুঝছি, যুবরাজ দে বুঝছি, বাকিরা একটু কমেন্ট করেন। তো হ্যাং হয়ে বসে আছি। সুমাইয়া আহমেদ বুঝছি, কয়জন আছে? ওকে ওকে, আমি তোমার কথাটাই রাখতেছি, সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। দেখো দেখো আমি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। ধরো আমি মূলধন দিচ্ছি এখানে হচ্ছে 1000 টাকার, ঠিক আছে, তারপর এখানে দিলাম হচ্ছে 2000 টাকার, 200 টাকার, ওকে, আর এখানে দিলাম শ্রম 200 টাকার, এখানে দিলাম হচ্ছে 1000 টাকার। দেখো আমি তোমার কথাটাই বলতেছি। তাহলে দেখো আমি এ বিন্দুতে কি হচ্ছে, এ বিন্দুতে আমি মূলধন দিলাম, মূলধন দিলাম হচ্ছে 1000 টাকার। ক্লিয়ার? এরপর শ্রম দিলাম হচ্ছে কত, শ্রম দেখেন এ বিন্দুতে কত, 200 টাকার। ঠিক আছে, তার মানে এ বিন্দুতে তোমার মূলধন বেশি শ্রম কম। ক্লিয়ার? এরপর বি বিন্দুতে দেখো, বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দুতে আমরা দেখেন মূলধন দিচ্ছি, এই বি বিন্দুতে মূলধন দিচ্ছি কত, 200 টাকার, 200 টাকার। ঠিক আছে, শ্রম দিচ্ছি কত, 1000 টাকার, 1000 টাকার। ক্লিয়ার? তাহলে এ বিন্দুতেও ধর আমার 300টা উৎপাদন হচ্ছে, বি বিন্দুতেও আমার 300টা উৎপাদন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখন আপনি এতটুকু বুঝতে গিয়ে এখন সংখ্যা দিয়েও বোঝাচ্ছি, দেখেন তাসপিয়া জান, তাসপি আপনারটা আমি বললাম, সংখ্যা দিয়ে বললাম। ক্লিয়ার? এখন দেখেন ঘ নাম্বারে কি বলবে, ঘ নাম্বারে বলবে যে যে বাংলাদেশে কোন বিন্দুতে আমরা উৎপাদন করব, বাংলাদেশে কোন বিন্দুতে উৎপাদন করব, কোন বিন্দুতে উৎপাদন করব, উৎপাদন করব। এখন বলেন বাংলাদেশে কোনটা বেশি? আমরা সাধারণত উন্নয়নশীল দেশ, আমাদের পকেটে টাকা কম থাকে, তার মানে আমরা উৎপাদন করার সময় সব সময় মূলধন দিব কম, সরি এখানে একটু ভুল হয়েছে, আমরা মূলধন দিব কম। ঠিক আছে, মূলধন দিব কম কিন্তু শ্রম দিব হচ্ছে কি
বেশি, যেহেতু আমরা গরিব দেশ এবং আমাদের জনসংখ্যা হচ্ছে বেশি, সুতরাং আমরা সবসময় উৎপাদন করব কোন দেশে? বিদেশে। বিদেশে আমরা শ্রম দিব বেশি, মূলধন দিব কম। তার মানে বাংলাদেশের জন্য কোন বিন্দুতে? বি বিন্দুতে উৎপাদন করব। ক্লিয়ার? এরপর ধরো আমি হচ্ছে কানাডাতে আছি, কানাডা, তার মানে ওখানে হচ্ছে কি ওদের টাকা পয়সার অভাব নেই, অনেক বড় দেশ। তার মানে কানাডাতে উৎপাদন করতে গেলে আমরা মূলধন দিব বেশি, মূলধন দিব বেশি, আর ওখানে জনসংখ্যা খুবই কম, এর জন্য আমরা শ্রম দিব কম। আপনি এতটুকু বুঝছেন কিনা দেখেন, এটা প্রশ্নে দেয়া থাকবে। আপনাকে বলবে যে বাংলাদেশের মতো জনবহুল দেশে আমরা কোন বিদ্যুৎ উৎপাদন করব, যেহেতু বাংলাদেশের জনসংখ্যা বেশি, ভাবা হচ্ছে মূলধন কম, সুতরাং আমরা বি বিদ্যুৎ উৎপাদন করব। দেখছেন মূলধন কত? 200, শ্রম দিচ্ছি কত? 1000। ক্লিয়ার? আর আমরা যদি কানাডাতে থাকি তাহলে কানাডা হচ্ছে ধনী দেশ, এই জন্য আমরা হচ্ছে মূলধন দিব বেশি, শ্রম দিব কম, এই জন্য কানাডা হলে আমরা এ বিদ্যুৎ উৎপাদন করব। এখন আপনি একটা এসএস নিয়ে রেখে দেন, সময় 1 মিনিট। তাসবিহ জাহান তাসবিহ, হ্যাঁ ঠিক করছি তো। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নাই। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, সুদীপ্তা বুঝছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আপনি এটাও পারবেন। তাহলে প্রশ্ন কিভাবে আসবে? এটা জাস্ট দেয়া থাকবে, বলতো বাংলাদেশের জনবহুল দেশে আপনি কোন বিদ্যুৎ উৎপাদন করবেন, তখন আমরা করবো কোন বিন্দুতে? বি বিন্দুতে, মূলধন কম, শ্রমিক বেশি। আর যদি বলতো উন্নয়নশীল দেশে, উন্নত দেশে, ঠিক আছে, উন্নত দেশে বললে আমরা এ বিন্দুতে করবো, মানে মূলধন দিব বেশি, শ্রম দিব কম। ক্লিয়ার? এরপর দেখেন, 3 নাম্বার, আমি কার জন্য উৎপাদন করব? তাহলে আপনি যদি দেখেন যে কোন চিত্রে ধনী এবং গরিব নিয়ে কথা বলা আছে, ধনী গরিব এই দুইজনকে নিয়ে কথা বলা আছে, তার মানে আপনি সেটা বলবেন যে হচ্ছে কার জন্য। আর মূলধন শ্রম থাকলে, মূলধন এবং শ্রম থাকলে সেটা হবে যে কি, কিভাবে উৎপাদন করা হচ্ছে। আর যদি বলে যে দুটা দ্রব্য নিয়ে বললে কি উৎপাদন করা হবে, একটু লিখে ফেলেন। আমি আবার বলছি কি উৎপাদন করা হবে, চিত্র দেওয়া আছে। এখন আপনি কেমনে বুঝবেন এটা তিনটা থেকে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটা হবে? তাহলে চিত্রের মধ্যে যদি দেখেন যে আপনার দুটা দ্রব্য আছে, তাহলে আপনি ঘ নাম্বার লিখবেন যেটা কি উৎপাদন করা হবে। যদি বলে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটা হয়েছে, শ্রম এবং মূলধন দেয়া আছে আপনাকে, যদি ঘ নাম্বার বলে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে কোনটা হবে, তাহলে আপনি শ্রম মূলধন দেখলে কিভাবে উৎপাদন করা হবে। আর যদি দেখেন যে চিত্রে ধনী গরিব আছে, তাহলে বলবেন মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে কোনটা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এতটুকু এসএস নিয়ে রেখে দেন। এরপর দেখেন 3 নাম্বারটা, তাহলে 3 নাম্বার আমি ছোট করে অঙ্কন করতেছি। এখানে ধরলাম আমরা এক্স হচ্ছে ধনী লিখলাম, আর ওয়াই কে দিলাম যে হচ্ছে গরিব। ঠিক আছে, গরিব, ঠিক আছে, যেটাকে আমি ফকিরনি বলি আর কি। ওকে, দেখেন তাহলে বাংলাদেশে ধরেন আমি হচ্ছে এ বিদ্যুৎ উৎপাদন, এখানে দেখেন এটা আগের মতো দূরত্ব বেশি, তাহলে x1 আর এখানে হচ্ছে y1, এটাকে আমরা এ বিন্দু দিলাম। তাহলে এ বিন্দুতে কি বেশি? ধনী বেশি, গরিব কম। আশা করি বুঝছেন, কিছুক্ষণ আগেই পড়াইছি সেম। এরপর দেখেন বি বিন্দুতে, দেখেন x2 y2 বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে আমরা কি করলাম? ধনী কম, গরিব বেশি বি বিন্দুতে। ঠিক আছে, আমি জাস্ট এভাবে করে দিলাম। হ্যাঁ, এখন এখানে প্রশ্ন আসবে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটা হবে, কোন মৌলিক অর্থনৈতিক সমস্যা হবে? গ নাম্বারে অর্থনৈতিক সমস্যাটি হবে। ঠিক আছে, ঘ নাম্বার আসবে বাংলাদেশের জন্য, বাংলাদেশে কোন বিদ্যুৎ উৎপাদন করবে, বাংলাদেশ কোন বিদ্যুৎ উৎপাদন করবে, কোন বিন্দু। ঠিক আছে, আর ধরো হচ্ছে আমেরিকা,
ধনী দেশ আমেরিকা কোন বিন্দুতে উৎপাদন করবে করবে ঠিক আছে, প্রশ্ন এভাবে আসবে। তাহলে দেখেন দেখেন এ বিন্দুতে ধনী বেশি গরিব কম, তাহলে আমরা আচ্ছা বি বিন্দুতে ধনী কম গরিব বেশি, তাহলে ঘ নাম্বারে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হবে? তাহলে আপনি চিত্র করে কি দেখবেন? আগে উপরে দেখবেন ধনী, নিচে আসবে গরিব। কিছুক্ষণ আগে আমি বলছিলাম ধনী এবং গরিব দেখলে আপনি চোখ বন্ধ করেই বলবেন সেটা হচ্ছে কি, কার জন্য উৎপাদন করা হবে। ঠিক আছে, তার মানে এখানে ঘ নাম্বার কি হবে উত্তর, কার জন্য উৎপাদন করা হবে, কার জন্য। ক্লিয়ার? এরপর ঘ নাম্বারে কি বলবে, বাংলাদেশে কোন বিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ। তাহলে চিত্রটা আবার অঙ্কন করবেন, আঁকার পর আপনি দেখবেন বাংলাদেশে কোনটা বেশি, গরিব বেশি নাকি ফকির বেশি। আমি আবার বলতেছি, আপনি দেখবেন যে বাংলাদেশে কোনটা বেশি, গরিব বেশি নাকি আমাদের মতো ফকিরনিরা বেশি। তাহলে দেখেন বাংলাদেশে ধনীর সংখ্যা খুবই কম কিন্তু গরিবের সংখ্যা কি বেশি, সুতরাং বাংলাদেশ হলে আমি কোন বিদ্যুৎ উৎপাদন করব, উত্তর হবে কোন বিন্দু, বি বিন্দু। ঠিক আছে, আর যদি উদ্দীপক বলে যে আমেরিকার মতো বা কোন ধনী দেশের মতো বা ধনী দেশে কোন বিদ্যুৎ উৎপাদন করবে, সুতরাং ধনী দেশে কি হয়, ধনীর পরিমাণ বেশি থাকে। ক্লিয়ার? গরিব থাকে কি কম, সুতরাং আমি ধনী দেশের জন্য কোন বিদ্যুৎ উৎপাদন করব, বিদেশ। তাহলে সরি এ দেশ, তাহলে এখানে লিখবেন যে ধনী দেশের জন্য বা আমেরিকার জন্য এ বিদ্যুৎ উৎপাদন করব। এতটুকু আশা করি কারো সমস্যা নাই, তবুও থাকলে বলেন। এতটুকু অ্যাসেস নিয়ে রাখেন এখন। বুঝছি স্যার, অনেক বুঝছি। রোমানা সুলতানা বুঝছি, সুদীপ্তা বুঝছি, সুদীপ। ভাই একটু শেয়ার দাও কষ্ট করে। মনা একটু তাড়াতাড়ি বলো বুঝছো কিনা। নাদে আপ্রোশ বুঝছি স্যার, রহিম মজুমদার বুঝছি। ওকে স্যার একটু বুঝাই দেন, সাদিয়া সুলতানা। দেখেন আপনি এখানে কি কি প্রশ্ন আসবে জাস্ট এটা দেওয়া থাকবে, একরকম একটা চিত্র, চিত্রগুলো আপনি ঘ নাম্বার বলবে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটা হয়েছে, এটা কি কি উৎপাদন হয়েছে নাকি কিভাবে উৎপাদন করা হয়েছে নাকি কার জন্য উৎপাদন করা হবে, এই তিনটা থেকে কোনটা হবে। তখন আপনি দেখবেন চিত্রে, যে চিত্রে দেখবেন আপনি ধনী গরিব আছে কিনা, তার মানে দেখেন ধনী গরিব আছে, লিখে দিছি কোনটাতে কার জন্য উৎপাদন করা হবে। তার মানে আপনি চিত্রে যদি ধনী গরিব দেখেন আপনি চোখ বন্ধ করে বলে দিবেন যে উত্তর কি হবে, কার জন্য উৎপাদন করা হবে। তার মানে ঘ নাম্বার কি লিখবেন, কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটা হয়েছে, কার জন্য উৎপাদন করা হবে, এটা হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার গিয়ে বলবে যে বাংলাদেশের জন্য কোন বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক হবে। তাহলে বাংলাদেশে কোনটা বেশি, আমি এখানে দিলাম বি বিন্দুতে ধনী কম গরিব বেশি, তাহলে আপনি বাংলাদেশের জন্য হলে কোন বিন্দুতে করবেন, বি বিন্দুতে। ক্লিয়ার? আর আপনি যদি বলেন যে উন্নত দেশে, উন্নত দেশ ধরে আমরা ধরে নিলাম আমেরিকা, আমেরিকা তাহলে কোন বিদ্যুৎ উৎপাদন করবে, তাহলে আমেরিকাতে হচ্ছে কি ধনী বেশি, এই জন্য আমরা হচ্ছে ধনীদের জন্য বেশি উৎপাদন করব, গরিবদের জন্য কি উৎপাদন করব, কম উৎপাদন করব। আশা করি বুঝতে পারছেন কিনা দেখেন। তার মানে আমেরিকা হলে হবে যে এ বিন্দু, আর তো বাংলাদেশ হলে হবে যে বি বিন্দু। আশা করি কারো কোনো সমস্যা নেই, একটু অ্যাসেস দিয়ে রাখেন। করবি ঘোষ বুঝছেন। ওকে আমরা পড়ে যাচ্ছি। এরপর দেখেন দেখেন একটা টপিক গেল,
সঞ্জয় স্লাইড ওটা আসতে হবে। না না হুম? ওটা লিখছেন যেটা না 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 এদিকে আছে না দিলাম তো আমি বুঝতেছি না। ধন্যবাদ। আচ্ছা, এরপর দেখেন আমরা গুরুত্বপূর্ণ যে টপিকসটা সেটা হচ্ছে দেখেন ঘ এবং ঘ নাম্বারে যে টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এসএসসি বলেন আপনার কলেজে পরীক্ষা বলেন সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে। ঠিক আছে, তাহলে আমরা আগে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে একটা টপিকসে দেখি। ওকে, তো স্লাইড দেখেন জাস্ট এরকম একটা আপনার উদ্দীপক থাকবে, এখানে বলা থাকবে এক্স দ্রব্য, এখানে দেখা থাকবে ওয়াই দ্রব্য। ঠিক আছে, ধরো এখানে 10 এখানে দিলে ধরো 150, ওকে দেখো অনেকদিন পর ক্লাস নেওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে। দেখো একটা উদ্দীপক দেয়া আছে, বলছে কি এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি দেয়া আছে, তার ভিত্তিতে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। তাহলে প্রশ্ন যেটা আসবে পরীক্ষায়, যেটা বিশেষ করে এসএসসি যারা এবারে পরীক্ষার্থী এবং কলেজের পরীক্ষা দুইটাতেই এই প্রশ্নটা আসতে পারে। দেখো ঘ নম্বরে কি প্রশ্ন আসবে, খ এবং খতে যেগুলো আসবে সেটা বলছি দুষ্প্রাপ্যতা, নির্বাচন, এগুলো থেকে প্রশ্ন আসবে কিছুক্ষণ আগে যেগুলো বলছি। ঠিক আছে, তার মানে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ঘ নাম্বারটা। ওকে, উদ্দীপকের আলোকে উৎপাদন সময় রেখা অঙ্কন করো। তাহলে কি করবা দেখো কিভাবে অঙ্কন করবা, কারো ওখানে অঙ্কন করার দরকার নাই, আমাদের হাতে সময় খুবই কম, আমি এখানে অঙ্কন করে দিচ্ছি। দেখেন এখানে দেখেন এক্স দ্রব্য আছে, ওয়াই দ্রব্য আছে, যেটার মান দেওয়া থাকবে প্রথমে সেটা আমরা ওয়াই লিখবো, উপরে ওয়াই দ্রব্য। ক্লিয়ার? আর যেটার প্রথমে শূন্য আছে সেটা আমরা নিচে লিখবো এক্স দ্রব্য। ক্লিয়ার? প্রথমে এই জিনিসটা। এরপর এখানে সর্বোচ্চ মান দেখেন তো কত আছে, 70। ঠিক আছে, তাহলে আমরা 10 করে নিতে পারি, আপনি চাইলে 20 করে নিতে পারেন মনের পেঁয়াজু। তাহলে আমরা এখানে 10 করে নিলাম। এখানে একটা জিনিস মনে রাখবেন, দূরত্ব কিন্তু সেম। ঠিক আছে, 10, 20, 30, 40, 50, 60, 70। ক্লিয়ার? নিচেও সেম, এখানে সর্বোচ্চ 70 আছে, তাহলে নিচেও সেম ভাবে নিব। দশ, 20, 30, 40। ওকে নিলাম চিনো। ওকে, তাহলে আমরা নিচের দিকেও নিচ্ছি সেম, 10, 20, 30, 40, 50, 60, 70। ক্লিয়ার? ওকে, তাহলে এরপর দেখেন নিলাম। দেখেন এখানে দেখেন এক্স দ্রব্য কত, 0, ওয়াই দ্রব্য কত, 70। তাহলে দেখেন এক্স দ্রব্য এখানে, এই এক্স দ্রব্য 0 এই জায়গায় মিলতেছে। ভালো করে দেখেন, আমি আবার বলতেছি এক্স দ্রব্য 0 এই জায়গায় মিলতেছে। ক্লিয়ার? ওয়াই দ্রব্য কত, 70, এই ওয়াই দ্রব্য 70 আছে এই জায়গায়, তার মানে টানটা এর উপরেই দিতে হবে, এর উপরেই দিতে হবে। তো এর উপর টান দিয়ে বৃষ্টি করার কোনো দরকার নাই, আপনি জাস্ট কি করবেন এখানে, আপনি জাস্ট কি করবেন দেখেন, জাস্ট এখানে এ বসাই দিবেন।
শেষ। যেহেতু আমার কোন বিন্দু বলছে, এ বিন্দু, আমি এখানে এ দিয়ে দিলাম। কেমনে হয়েছে বুঝছেন? এক্স দেবো 0, এই এক্স এর মান 0 এই জায়গায় আছে, ওয়াই এর মান 70 এখানে আছে, তার টানটা এর উপরে গিয়ে এখানে মিলবে, এই জন্য এটাকে এ বিন্দু দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে। এক্স দ্রব্য 40, ওয়াই দ্রব্য কত 60, তাহলে এক্স নিচে, 40 কোথায়, এখানে, ঠিক আছে। আর ওয়াই এর মান কত 60 এখানে, তাহলে 60 এখানে মিলবে। এটা হচ্ছে কি বি বিন্দু। ক্লিয়ার? এরপর এক্স হচ্ছে কত 50, ওয়াই ও কত 50। দেখেন এক্স এর মান 50, এই নিচে 50 বরাবর উঠবে, ওয়াই এর মান 50 এই বরাবর আসবে, এটা হবে সি বিন্দু। ক্লিয়ার? এক্স এর মান 40, ওয়াই এর মান, সরি, এক্স এর মান 60, ওয়াই এর মান 40, তাহলে এক্স এর মান 60 এইখানে, ওয়াই এর মান 40 কোথায় এইখানে, এটা হবে ডি বিন্দু। আশা করি বোঝা গেছে। এরপর দেখেন এক্স দ্রব্য 70, এক্স দ্রব্য 70 এখানে, এক্স দ্রব্য 70, ওয়াই দ্রব্য কত আছে দেখেন তো 0, তো 0 কোথায় আছে এখানে, তো টানটা এখানে গিয়ে জায়গায় মিলতেছে, তো এখানে টান দেওয়ার তার দরকার নাই, আপনি ডাইরেক্ট এখানে বোল্ড করে ই দিয়ে দিবেন। আশা করি সমস্যা নাই, ঠিক আছে। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, জাস্ট এই সবগুলো বিন্দুকে যোগ করে দিবেন, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই। তাহলে যে রেখাটা পাবেন তার নাম হচ্ছে কি, চিত্র উৎপাদন সম্ভাবনা রেখা, সম্ভাবনা রেখা। আশা করি বুঝতে পারছেন। তাহলে প্রথম টেকনিক কি বলছিলাম, আপনি এক্সট্রা নিবেন যে নিচে, ওয়াইটা নিবেন উপরে, মানে যেটার মান প্রথমে থাকবে সেটা উপরে যাবে, আর যেটার মান 0 থাকবে সেটা নিচে যাবে, ঠিক আছে। এরপর জাস্ট অঙ্কন করবেন, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে আমরা যে লাল কালারের দিয়ে যে রেখাটা দিয়েছি সেটার নাম কি, সেটার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, সংক্ষেপে ইংলিশে বলা হয় যে পিপিসি রেখা, প্রোডাকশন পসিবিলিটি গ্রাফ, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি পিপিসি রেখা, ঠিক আছে। কোন রেখাটা কি, এই রেখাটা কি। তাহলে ঘ নাম্বার উত্তর হবে জাস্ট এতটুকুই। আপনি একটা অ্যাসেস নিয়ে রাখেন একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি ভাইয়া। একটু তাড়াতাড়ি বলেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। স্যার বুঝছি বুঝছি বুঝছি, একটু অ্যাসেস নিয়ে ফেলেন। পূজা মহাজন, সাদিয়া, জি স্যার বুঝছি। ওকে ওকে ভাইয়া, ওকে। তাহলে এটা হচ্ছে ঘ নাম্বারে গিয়ে, ঠিক আছে। এখন দেখেন ঘ নাম্বার, তাহলে ঘ নাম্বার কি বলছে দেখেন, ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের আলোকে এক্স এর মান যদি 40 হয়, তাহলে এক্স এর মান, হ্যাঁ 40 এই জায়গায়, ঠিক আছে। এক্স এর মান 40 হলে ওয়াই এর মান কত হবে যে 45, তাহলে ওয়াই এর মান হবে যে 45, এই ওয়াই আর 60 হবে না, এটার মান এখানে হয়ে যাবে যে 45। বুঝছেন কি না দেখেন, আমি আবার বলতেছি, এক্স এর মান যেখানে 40 আসে আপনি ওই বরাবর যাবেন, যাওয়ার পর গিয়ে দেখবেন যে এখানে এক্স এর মান 40 হলে ওয়াই এর মান আর 60 হবে না, 60টা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে 45 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। এক্স এর মান 70, এই এক্স এর মান 70, ঠিক আছে। ওয়াই এর মান পরিবর্তন হয়ে যাবে, তার মানে দেখেন ওয়াই এর মান ছিল তাকে 0, ঠিক আছে। এখন আর 0 হবে না, 0 না হয়ে কত হবে বলছে 60, তারপরে এই দুটা জাস্ট পরিবর্তন হবে ওয়াই এর মান। তাহলে এককে উৎপাদন সম্ভব কি, মানে আমি বলছি এই দুটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে উৎপাদন সম্ভব হবে কিনা, ঠিক আছে। যুক্তি সহ বিশ্বাস করে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই সোজা, একটু ভালো করে দেখো। তাহলে আমাকে আবার চিত্র আগের মতো হুবহু অদদে চিত্রটা অঙ্কন করতে হবে, আমি অদদ অঙ্কন করতেছি, একটু তাড়াতাড়ি অঙ্কন করতেছি। দেখেন এখানে লিখলাম হচ্ছে ওয়াই, এখানে হলাম কি এক্স আগের মতো, তাহলে ব্যবধান নিলাম 10, 20, 30, 40, 50, 60, লিখলাম 70। ওকে, এখানেও সেম
10 20 30 40 50 60 70। আগের মতো হুবহু চিত্রটা অঙ্কন করতে হবে। ওকে, আমি চিত্রাঙ্কন করতেছি, দেখেন 0 70 আগেরটার মতো, এই 0 এখানে, 70 এখানে, মানে এটার উপর গিয়ে বৃষ্টি করা দরকার নাই, এখানে জাস্ট আমি লিখলাম দেয়া বিন্দু। তারপর কত 40 60 আগেরটা অঙ্কন করতেছি যে, এই দেখেন x এর মান 40, এই এটার মান হচ্ছে 60, এটা হচ্ছে বি বিন্দু। ক্লিয়ার? এরপর 50 50 দুটোটা, এটা হচ্ছে সি বিন্দু। ক্লিয়ার? এরপর দেখেন x এর মান 60 40, x এর মান হচ্ছে 60 এখানে, 40 হচ্ছে এইখানে, এটা হচ্ছে ডি বিন্দু। এরপর দেখেন x এর মান 70 আর y এর মান কত 0, তাহলে y এর মান 0, x এর মান হচ্ছে 70, জাস্ট এই টার্নটা এভাবে গিয়ে এখানে আসবে, এখানে এসে এটা হয়ে যাবে ই বিন্দু। ক্লিয়ার? তাহলে আমরা যোগ করে দিচ্ছি, একটু যোগ করে দিচ্ছি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। মানে এটা হচ্ছে আগের মতো হুবহু, এখানে কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে? তাহলে আমরা যেখানে রেখাটা দিয়েছি সেটাকে কি রেখা বলছিলাম? পিপিসি রেখা, প্রোডাকশন পসিবিলিটি গ্রাফ। ঠিক আছে? বাংলায় বলতেছি উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এটা এতটুকু হচ্ছে আগের মতো। তাহলে এখানে দেখো এই রেখাটা দ্বারা কি বুঝাই, এই জাস্ট এই রেখাটা যদি আমরা লাল করে দিই, দেখেন এই রেখাটা দ্বারা কি বুঝায়, এই রেখাটা দ্বারা বুঝায় যে এই রেখার বাইরে আমার কোনো সম্পদ নাই। আমি আবার রিপিট করতেছি, এই যে লাল বাউন্ডারিটা আছে আমার, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, মনে করেন আপনি, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, এর বাইরে আমার কোনো সম্পদ নাই। ঠিক আছে? তার মানে আমাকে উৎপাদন করতে হলে এই লাল রেখার ভিতরে থেকে উৎপাদন করতে হবে, এর বাইরে আমি কখনো উৎপাদন করতে পারবো না। উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা এই জিনিসটাই বুঝাই, জাস্ট এটা আমার এতটুকু পর্যন্ত সম্পদ আছে, এর বাইরে কোনো সম্পদ নাই, সুতরাং আমি এর বাইরে গিয়ে উৎপাদন করতে পারবো না। তাহলে এখন ঘ নাম্বার কি বলছে, x এর মান যদি 40 হয়, y এর মান কি হয়ে যাবে 45। x এর মান 40 হলে y এর মান 45 হয়ে যাবে। জিনিসটা আমাকে আগে এরকম আগেরটা ঘ নাম্বারের মতো সেম অত অঙ্কন করবা, অঙ্কন করার পর ঘ নাম্বারের এখন এই কাজটা করতে হবে, মাস্ট আগে এটা অঙ্কন করতে হবে, কিন্তু এটার পর পরবর্তীতে আমরা অঙ্কন করবো যে x এর মান 40, y এর মান কত 45। তাহলে x এর মান দেখেন x 40 এই এখানে মিলছে, ঠিক আছে, আর y এর মান হয়ে যাবে 45, y এর মান 45 কোথায়, এই জায়গায় দেখেন, এই তার মানে এই জায়গায় এসে মিলতেছে, x এর মান 40, y এর মান 45 এই জায়গায় এসে মিলতেছে। তার মানে এখানে আপনাদের যে প্রিয় মানুষ ওর নাম দিতে পারেন, ঠিক আছে, যে কোনো দিতে পারেন, আমি আমার নামের প্রথম অক্ষর দিলাম, ধরেন এটা হচ্ছে আমার জে বিন্দু। ক্লিয়ার? বুঝছেন কিনা দেখেন, জাস্ট আমি এখন এটা নিয়ে কাজ করলাম যে x এর মান 40 হলে y এর মান, আর এখন 60 হবে না, 60 এর জায়গায় কত হবে যে 45, তাহলে দেখেন x এর মান 40 বার উঠছে, ঠিক আছে, আর y এর মান হয়ে গেছে কত 45, এইখানে জ্যা বিন্দু হয়ে গেছে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ওকে, এরপর কি বলছে দেখেন, x এর মান যদি 70 হয়, ঠিক আছে, y এর মান তখন হয়ে যাবে কত 60। তাহলে দেখেন x এর মান 70, এই 70 এই বরাবর উঠবে, ঠিক আছে, আর y এর মান হয়ে যাবে কত 60, 60 কোথায় আছে এই বরাবর, এই এখানে। তাহলে এখানে আমি আর একটা নতুন বিন্দু পাইছি, সেটাকে আমরা কোন বিন্দু দিব, এখানে ধরেন আমার সাথে সঞ্জয় স্যার আছে, সঞ্জয় স্যারের প্রথম অক্ষর দিলাম, আমরা এখানে দিলাম যেটা এস বিন্দু। ক্লিয়ার? আপনি এতটুকু বুঝছেন কিনা আগে আমাকে জানান। রিক্তা দে বুঝছি, তিলক চৌধুরী বুঝছি স্যার, ওকে একটু তাড়াতাড়ি। রিক্তা দে বুঝছি বুঝছি, একটু বাকিটা জানান, খুব তাড়াতাড়ি জানান। ওদের এখানে মাঝে মধ্যে নেটের প্রবলেম হচ্ছে, বুঝছি ভাইয়া, ওকে। ভাই তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার ক্লাস নেওয়ার আগ্রহটা বেড়ে যাবে, ঠিক আছে, একটু আমাকে জানাও সমস্যা আছে কিনা। ওকে, সবাই বুঝছে, ওকে। তাহলে এখন যে জিনিসটা বলতেছে যৌক্তিকতা, বলছে যৌক্তিক কিনা, দেখেন আমি কিছুক্ষণ আগে বলছি এই লাল বর্ডারটা দ্বারা কি বুঝাই,
আমার সম্পদ হচ্ছে এতটুকু ফিক্সড। তারপর এর বাইরে গিয়ে আমি এখানে এস বিন্দুতে কি উৎপাদন করতে পারবো? বাংলাদেশের বর্ডার ফেলে যদি আমি মায়ানমারের বর্ডারে কি উৎপাদন করি, একটা মাটিতে পারবে, সব পোড়ায় পড়বে পিঠের উপর। তার মানে এস বিন্দুতে কখনো উৎপাদন কি নয়? সম্ভব নয়। এস বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এস বিন্দুতে আমার কোনো প্রকার কি নাই? সম্পদ নাই। আমার সম্পদ কতটুকু পর্যন্ত আছে? যে এই লাল দাগ বরাবর, এই লাল দাগ বরাবরে আমার সম্পদ আছে, দেখছেন? এটার বাইরে আমার কোনো সম্পদ নাই। সম্পদ না থাকার কারণে আমি এস বিন্দুতে গিয়ে কখনো উৎপাদন করতে পারবো না, কারণ উৎপাদন কি নয়? সম্ভব নয়। কি নাই? সম্পদ নেই। লিখে রাখেন, আমি লিখে দিচ্ছি, সম্পদ নেই। যেহেতু আমার এস বিন্দুতে কোনো সম্পদ নেই, আমাদের বাংলাদেশ বর্ডারের পর গিয়ে আমাদের আর কোনো জায়গা জমি নাই, সুতরাং ওখানে গিয়ে আমি কখনো উৎপাদন করতে পারবো না। সুতরাং এস বিন্দুতে উৎপাদন কি নয়? সম্ভব নয়। কারণ কি? কারণ হচ্ছে আমার কি নাই? সম্পদ নাই। এতটুকু আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। এখন দেখেন ভিতরে ভিতরে গিয়ে বলছে জ্যা বিন্দুতে উৎপাদন করা যাবে কিনা। তার মানে দেখেন তো জ্যা বিন্দুতে উৎপাদন করা যাবে কিনা। দেখেন এটা কি পিভিসি রেখা লাল দাগের ভিতরে আছে নাকি বাইরে আছে? লাল দাগের ভিতরে আছে। কোন বিন্দু? জ্যা বিন্দু। তার মানে জ্যা বিন্দু উৎপাদন করা কি যাবে। তার মানে আমি এখানে লিখতেছি উৎপাদন করা সম্ভব। উৎপাদন করা সম্ভব। এটা দিচ্ছি, উৎপাদন করা কি হবে? সম্ভব। কোন বিন্দুতে? জ্যা বিন্দুতে উৎপাদন করা সম্ভব। যেহেতু আমার সম্পদ আছে, লাল দাগের ভিতরে সম্পদ আছে, সম্ভব। কারণ কি? সম্পদ আছে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? তার মানে এস বিন্দু উৎপাদন সম্ভব নয়, কারণ কি নাই? সম্পদ নাই। এটা বাংলাদেশের বর্ডারের বাইরে কোনো জায়গা জমি নাই, এজন্য এস বিন্দু উৎপাদন সম্ভব নয়, কারণ কি নাই? সম্পদ নেই। ঠিক আছে, কিন্তু জ্যা বিন্দুতে উৎপাদন কি সম্ভব। কেন সম্ভব? কারণ এটা পিপিসি রেখার ভিতরে। এই দেখছেন পিপিসি রেখার কোথায় আছে? ভিতরে। তাহলে পিপিসি রেখা যেহেতু ভিতরে আছে, আমার জায়গা জমি আছে, তেমন উৎপাদন করা সম্ভব। কারণ কি? সম্পদ আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, যুক্তি যুক্তি কথা বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমার সম্পদ আছে লাল দাগ বরাবর, ঠিক আছে, সম্পদ আছে লাল দাগ বরাবর, কিন্তু আমি যদি এখানে এতটুকুতে উৎপাদন করি, আমার অনেকগুলো জমি খালি থাকবে। দেখছেন, এত উৎপাদন করলে আমার এই দিকে অনেকগুলো জায়গা কি থাকবে? খালি থাকবে না? লাল দাগ বরাবর অনেকগুলো জমি কি থাকতেছে? খালি থাকতেছে। সুতরাং সেটা কি যৌক্তিক হবে? আমার জমি আছে 5 কানি, আমি চাষ করতেছি 2 কানি 3 কানিতে করতেছি না, সেটা কি যৌক্তিক হবে? কখনোই যৌক্তিক নয়। যেহেতু আমার অনেকগুলা জমি খালি থাকবে, সুতরাং এখানে উৎপাদন করা সম্ভব। যেহেতু সম্পদ আছে, তবে কি নয়? যৌক্তিক নয়। তবে আমরা কি লিখব? যৌক্তিক নয়। যৌক্তিক নয়। এটাও বুঝছেন কিনা দেখেন। এতটুকু আশা করি বুঝছেন। আমি আবার বলতেছি, একটু ভালো করে মন দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই আমার সম্পদ আছে এই লাল দাগ বরাবর, লাল দাগের বাইরে কোনো প্রকার সম্পদ নাই, এই জন্য আমি এস বিন্দুতে উৎপাদন করতে পারবো না। উৎপাদন কি নয়? সম্ভব নয়। কারণ কি নাই? সম্পদ নাই। ঠিক আছে, কিন্তু জ্যা বিন্দুতে উৎপাদন করতে পারবো। সেটা কোথায়? এই উৎপাদন সময় রেখার কোথায় আছে? ভিতরে। আমার যেহেতু সম্পদ আছে, এই জন্য উৎপাদন করা সম্ভব। কেন সম্ভব? সম্পদ আছে এই জন্য। তবে সেটা কি যৌক্তিক হবে? কারণ আমি যদি এখানে এতটুকুতে উৎপাদন করি, এই এতটুকুতে উৎপাদন করি, আমার দেখেন অনেকগুলা জমি এদিকে খালি থাকতেছে চারপাশে। ঠিক আছে, অনেকগুলা দেখেন, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে অনেকগুলা জমি খালি থাকতেছে। সুতরাং সেটা কখনোই কি নয়? যৌক্তিক নয়। এই জন্য হচ্ছে আমরা জ্যা বিন্দু উৎপাদন করা সম্ভব, সম্পদ আছে, তবে সেটা কি নয়? যৌক্তিক নয়। হ্যাঁ, এখন কত হতে পারে স্যার কোন বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক হবে? এই যে পিপিসি রেখার উপর, পিপিসি রেখার উপর, রেখার উপর, ঠিক আছে, কয়টা বিন্দু আছে? এ বি সি ডি ই, 5টা বিন্দু না? এই পিপিসি রেখার উপর এ বি, এ কমা বি কমা সি কমা ডি ও এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব এবং কি হবে? সম্ভব এবং যৌক্তিক হবে। কেন যৌক্তিক হবে? কারণ এখানে যৌক্তিক হবে, কারণ এখানে সম্পদের পুনর্নিয়োগ হচ্ছে। সম্পদের পুনর্নিয়োগ হচ্ছে। পুনর্নিয়োগ মানে বুঝছেন তো? মানে যা আছে সবগুলো আমি কি করতেছি? ব্যবহার করতেছি। এই যে বলছে এখানে পুনর্নিয়োগ
হচ্ছে হচ্ছে আশা করি এতটুকু বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, এই লাল দাগের বাইরে আমার কোনো প্রকার সম্পদ নেই, এর জন্য আমি এস বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। কারণ কি? সম্পদ নেই। যে বিন্দুতে উৎপাদন করা যাবে, উৎপাদন করা সম্ভব, যেহেতু কি আছে, সম্পদ আছে, তবে সেটা কি নয়? যৌক্তিক নয়। কারণ আমার জমি আছে ভাই 5 কানি, আমি যদি 2 কানিতে চাষ করি, বাকি 3 কানি কি থাকবে? খালি থাকবে। তার মানে এখানে কখনো সম্পদের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে না বা পূর্ণ নিয়োগ হচ্ছে না। ঠিক আছে? যার কারণে আমার যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, তবে কি নয়? যৌক্তিক নয়। তাহলে কোন বিন্দুতে যৌক্তিক? এই যে লাল রেখা যেটা আছে, উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা, ঠিক আছে, এই পিপিসি রেখার উপর এ বি সি ডি ই যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব এবং কি হবে? যৌক্তিক হবে। কারণ এখানে সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে বা সম্পদের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে। এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, আগে বুঝছো কিনা দেখো, এরপর বলবো। অন্তর, তোমাকে বলা হবে। বাকিরা জানান সমস্যা আছে কিনা। পূজা মহাজন বুঝছি নেই স্যার, একটু তাড়াতাড়ি বা পরবর্তীতে করে যেতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে বেশি প্রশ্ন আসবে। ওকে, বুঝছি 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 বুঝছি। ওকে 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 ওকে, ধন্যবাদ সবাইকে। এখন দেখেন পরবর্তী পরবর্তী দেখেন, ওই যে কিছুক্ষণ আগে পড়াইছিলাম না আমরা, ওখান থেকেই দিছে। দেখেন বলছে গ নাম্বারে, হ্যাঁ দেখেন ঘ নাম্বারে কি বলছে, উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থাপিত হচ্ছে তা ব্যাখ্যা করো। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা বলছিলাম? 3টা। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য করা হবে। তাহলে কি উৎপাদন করে সেটা কেমনে বুঝবো? যদি 2টা দ্রব্য দেয়া থাকে, তাহলে দেখে 2টা দ্রব্য দেয়া আছে নাই, তার মানে সেটা হবে না। 2 নাম্বার, কিভাবে উৎপাদন করা হবে। তো কিভাবে উৎপাদন করতে গেলে আমরা জাস্ট আবার 2টা জিনিস দেখবো, একটা হচ্ছে শ্রম ও মূলধন। তো শ্রম ও মূলধন আছে কিনা দেখেন তো। দেখেন উদ্দীপক এখানে কি বলছে? শ্রম বলছে। এখানে সরি, এখানে উপরে হচ্ছে মূলধন বলছে, নিচে শ্রম বলছে। তার মানে এখানে উত্তর কি হবে? কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে। ক্লিয়ার? বুঝছেন কিনা দেখেন, দেখছেন প্রশ্ন কিভাবে আসতেছে। আপনি বেসিক যদি বুঝেন, আপনার বই কেনারও প্রয়োজন নাই, কোনো গাইড বইয়ের প্রয়োজন নাই। বেসিক ক্লিয়ার, প্রশ্ন যেখান থেকে আসবে আপনি ওখান থেকে লিখতে পারবেন, গাদার মতো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এতটুকু বুঝছেন কিনা দেখেন। ঠিক আছে, ওকে। এরপর দেখেন ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকে পি ও কিউ বিন্দুর মধ্যে কোন বিন্দুটি নির্বাচন করা বাংলাদেশের জন্য যৌক্তিক। দেখেন বলেন তো ভাই, বাংলাদেশে কোনটা বেশি? শ্রম বেশি, মূলধন কি কম। যেহেতু আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা কম, মূলধন কম, আর আমাদের জনগণ মানুষের তো অভাব নাই, শ্রমিকের, এই জন্য শ্রমিক বেশি দিব বাংলাদেশে উৎপাদন করলে। তাহলে দেখেন পি বিন্দুতে কোনটা বেশি? দেখেন পি বিন্দুতে y2 দূরত্ব বেশি, তার মানে এখানে মূলধন কি? মূলধন বেশি। আবার দেখেন এদিকে দূরত্ব কম, তার মানে হচ্ছে শ্রম কম। বুঝছেন কিনা দেখেন, বিপরীতে বোঝা যাচ্ছে। দেখেন y2 দূরত্ব বেশি, এর জন্য বলছে মূলধন দিছে বেশি, আর x1 এর দূরত্ব কম, এর জন্য বেশি শ্রম দিছে কম। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? ওকে। এরপর দেখেন, এখানে দেখেন পি বিন্দুতে দেখেন তো মূলধন হচ্ছে কম, যেহেতু 0 এবং y1 এর দূরত্ব কম, সুতরাং এখানে মূলধন কম, মূলধন কম। ঠিক আছে, মুখ যেদিকে থাকবে ওদিকে বেশি কিন্তু, মনে রাখবা। এরপর টেকনিক ওইটা। এরপর দেখেন শ্রমের দূরত্ব বেশি, x2 দূরত্ব বেশি, 0 থেকে x2 দূরত্ব বেশি, এজন্য হচ্ছে শ্রমিক কি দিচ্ছি? বেশি দিচ্ছি। এখন ভাই আপনি বলেন, বাংলাদেশের জন্য
আমরা কোন বিন্দুতে উৎপাদন করব, পি বিন্দুতে নাকি কিউ বিন্দুতে? সরি, একটু উত্তর দেন। এটা হচ্ছে কুইজ প্রশ্ন, ওই বলছিলাম না, এটা যেই দিতে পারবে ওর জন্য একটা হচ্ছে কি 2 সংখ্যার মোবাইল রিচার্জ থাকবে। খুব তাড়াতাড়ি উত্তরটা দেন, এটা কিন্তু লটারির মাধ্যমে দেওয়া হবে। একটু উত্তর দেন, বাংলাদেশের জন্য কোন বিন্দু হবে, পি নাকি কিউ? ওকে, তাড়াতাড়ি দিতে হবে কিন্তু। হ্যাঁ, এখন যেই মোবাইল রিচার্জের কথা বলছি একদম খুশিতে মানে সবাই উত্তর দেওয়া শুরু করছেন। ওকে, তাড়াতাড়ি। আমি এই দায়িত্বটা সঞ্জয় স্যারকে দিচ্ছি। ঠিক আছে স্যার, আমি কাউন্ট করব। ঠিক আছে স্যার, আপনি দেখেন উত্তর কে দিচ্ছে। সবার একটু অ্যাসিস্টার রেখে দেন, একটু তাড়াতাড়ি। কি বলেন, এত জন ক্লাস করতেছেন, এখন কয়েকজন দিলেন, বাকিরা তাহলে পারবেন না। সুযোগ কিন্তু চলে যাচ্ছে ভাই, 1 টাকাও আপনাকে কেউ ফ্রি দিবে না, জাস্ট একটা প্রশ্ন উত্তর দিতে পারলেই কিন্তু পাচ্ছেন। দেখছস, এরা এতক্ষণ কেউ এতক্ষণ কিন্তু কমেন্ট করে নাই, এখন সবাই কিন্তু দেওয়া শুরু করছে। আর 30 সেকেন্ড বন্ধ করে দিচ্ছি কিন্তু, অফার শেষ হয়ে যাচ্ছে, লাস্ট শেষের দিকে। ওকে, শেষ, আর কারো উত্তর অ্যাকসেপ্ট করা হবে না। আচ্ছা, আমি উত্তরটা বলে দিচ্ছি। যেহেতু বাংলাদেশ শ্রমিক, আমরা কি দিব, বেশি দিব, মূলধন দিব কম। তাহলে দেখেন এখানে মুখেরটা শ্রমের দিকে আছে, শ্রম দিব বেশি, মূলধন দিব কম। তার মানে বাংলাদেশের জন্য হবে যে কোন বিন্দু, কিউ। ঠিক আছে, আর আমরা যদি উন্নত দেশে থাকি, উন্নত দেশ আমেরিকাতে আছি, কানাডাতে আছি, তাহলে এর জন্য হবে কোন বিন্দু, পি বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে উন্নত দেশ। একটু এসএস দিয়ে রাখেন। ফল কি খুশি টের হতে হইয়ের। এখন ভাই আর অ্যাকসেপ্ট করা হবে না, শেষ। এখন আপনি উত্তর দেন আর না দেন, শেষ 9:40 পর্যন্ত। এরপরে যারা বিষয়গুলো কাউন্ট হবে। ওকে, এখন আসি আমরা পরবর্তীতে। দেখেন জনাব মুকুল, দেখেন আমরা ক্লাসে পড়ছিলাম 4 ধরনের অর্থব্যবস্থা, 4 ধরনের অর্থব্যবস্থা। আমি সংক্ষেপে বলতেছি, দেখেন 4 ধরনের অর্থ ব্যবস্থা। ঠিক আছে, কি কি ছিল, যে প্রথমটা হচ্ছে ধনতান্ত্রিক, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, পুঁজিবাদী অর্থব্যবস্থা। ক্লিয়ার? আমি খুব সংক্ষেপে লিখতেছি, ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। এবার দুই কি ছিল, যে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক। ক্লিয়ার? 3 নাম্বার ছিল যে মিশ্র। 4 নাম্বার ছিল যে ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী। আচ্ছা, এখন দেখেন তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে? যে দেশে সবগুলা প্রতিষ্ঠান থাকবে যে বেসরকারি, সবগুলো প্রতিষ্ঠান থাকবে যে কি, বেসরকারি বা ব্যক্তি মালিকানা, বা ব্যক্তি মালিকানা। ঠিক আছে, সেটা হবে যে কি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ক্লিয়ার? আমি আবার বলতেছি, উদ্দীপক দেয়া থাকবে, উদ্দীপক পরে যে যদি দেখি যে আমরা সবগুলো বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, তার মানে সেটা হবে যে কি, ধনতান্ত্রিক। ক্লিয়ার? সন্দেহ স্যারে মুখস্থ হয়ে গেছে এখানে থাকতে থাকতে। এরপর দেখেন সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে? যে দেশে আমরা একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক পরে যদি দেখি যে ওখানে সবগুলা প্রতিষ্ঠান হচ্ছে কি, সরকারি, সবগুলা প্রতিষ্ঠান সরকারি। ঠিক আছে, তাহলে সেটা কি হবে, সমাজতান্ত্রিক। একদম সংক্ষেপে ক্লাসে একটু বিস্তারিত বলছি। এরপর দেখেন মিশ্র, মিশ্রটা কি, যে দেশে সরকারি প্রতিষ্ঠানও থাকবে, ঠিক আছে, প্লাস বেসরকারি প্রতিষ্ঠানও থাকবে, বেসরকারি প্রতিষ্ঠানও থাকবে, সেটা হচ্ছে কি, মিশ্র। আর ইসলামী অর্থব্যবস্থা কি, যদি ইসলাম ধর্মের পবিত্র কোরআন বা শরীয়ত মোতাবেক কোনো দেশ পরিচালনা হয়। আমি আবার বলতেছি, ইসলামী অর্থব্যবস্থা কি, পবিত্র কোরআন বা শরীয়ত মোতাবেক যদি কোনো দেশ পরিচালনা হয়, তাকে আমরা বলবো যে ইসলামী অর্থব্যবস্থা।
কথা কি বলতে পারছি? মানে এখানে সবকিছুর মালিক হবে যে আল্লাহ, এখানে সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। ঠিক আছে, তাহলে সেটা হবে কি ইসলামী অর্থব্যবস্থা। ক্লিয়ার? আমি আবার রিপিট করতেছি, গণতান্ত্রিকের সবগুলা প্রতিষ্ঠান হবে বেসরকারি বা ব্যক্তি মালিকানা, সমাজতান্ত্রিকের সবগুলো প্রতিষ্ঠান হবে কি সরকারি, মিশ্র অর্থব্যবস্থায় সরকারিও থাকবে বেসরকারিও থাকবে। ঠিক আছে, তারপর ইসলামী অর্থব্যবস্থায় সবকিছু মালিক হবে যে আল্লাহ, এবং ইসলামের পবিত্র কুরআন বা শরীয়ত মোতাবেক দেশ পরিচালনা হবে। এতটুকুতে কারো সমস্যা আছে কিনা দেখেন, একটু তাড়াতাড়ি বলবেন, ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ করব। হৃদয় কল দিচ্ছে একটু দত্ত। আমি এখানে আসবেন গোল্ডিস মুড হয় না ও আসছো না একটু তাড়াতাড়ি ভাই। কারো সমস্যা নাই? না স্যার, না স্যার, না স্যার। সুমাইয়া, আমি আবার বলতেছি বোন, দেখো যদি কোন উদ্দীপকে যদি সবগুলা বেসরকারি প্রতিষ্ঠান বলা থাকে তাহলে আমরা বলবো যে কি এটা ধনতান্ত্রিক। ক্লিয়ার? আর যদি সবগুলা উদ্দীপকে যদি সবগুলো সরকারি প্রতিষ্ঠানের কথা বলে সমাজতান্ত্রিক। স স মিল আছে কিন্তু, স স মানে সরকারি হলে সমাজতান্ত্রিক। ক্লিয়ার? এরপর যদি সরকারি এবং বেসরকারি দুইটা প্রতিষ্ঠানে থাকে তার মানে সেটা হবে যে কি মিশ্র। ক্লিয়ার? এবং যদি কোন দেশের সব সময়ের মালিক সৃষ্টি আল্লাহ বলে তাহলে সেটা হবে যে কি ইসলামী অর্থব্যবস্থা। আশা করি কারোর কোনো সমস্যা নাই, প্রবলেম নাই স্যার। ওকে 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 ওকে, ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। দেখেন, জনাব মুকুল দেশে বাংলাদেশি দূতাবাসের একজন কর্মকর্তা হিসাবে নিয়োগ পেলেন। ঠিক আছে, তিনি দেখতে পেলেন দেশে সকল সম্পদের মালিক হচ্ছে কি দেশে সকল সম্পদের মালিক হচ্ছে কে রাষ্ট্র। রাষ্ট্র মানে কে সরকার। রাষ্ট্র মানে কি বোঝাচ্ছে সরকার। সে দেশের নাগরিকরা যোগ্যতার ভিত্তিতে কাজ করেন এবং কাজের পরিমাণ অনুযায়ী মজুরি পান। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদন এবং বন্টন কি হয় পরিচালিত হয়। অথচ বাংলাদেশের সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা বাংলাদেশটা আপাতত বাদ দাও, বাংলাদেশ আমার এখন আপাতত বাদ। তাহলে দেখেন তো দেশে সবকিছু কার নিয়ন্ত্রণে? সরকারের। কার নিয়ন্ত্রণে? সরকারের। দেশে সবকিছু নিয়ন্ত্রণ করতেছে কে? সরকার। সুতরাং দেশে সবকিছু কে নিয়ন্ত্রণ করতেছে? সরকার। তাহলে দেখেন ঘ নাম্বার, নির্বাচন বলতে কি বুঝে এটা কিছুক্ষণ আগে পড়াইছিলাম আমরা। এখন দেখো দেশে প্রচলিত অর্থব্যবস্থা কোন ধরনের অর্থব্যবস্থার সাথে সদৃশ্যপূর্ণ? এটা কি গণতান্ত্রিক হবে নাকি সমাজতান্ত্রিক হবে নাকি মিশ্র হবে নাকি ইসলামী হবে? একটু তাড়াতাড়ি উত্তর দাও, সময় 1 মিনিট। আসছে আসছে একটু অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করো ক্লাস, আর নাই, একটু তাড়াতাড়ি বলেন। রোমানা সূত্রধর সমাজতান্ত্রিক হবে স্যার, সাদিয়া সমাজতান্ত্রিক, তাসপিয়া সমাজতান্ত্রিক, পুষ্পিতা সমাজতান্ত্রিক, আবির সমাজতান্ত্রিক। ওকে ওকে ওকে, ঠিক আছে। তার মানে এখানে যেহেতু সবকিছুর মালিক হচ্ছে সরকার, সুতরাং এটা হবে যে অবশ্যই কোন তান্ত্রিক? সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক। ঠিক আছে, এটা হচ্ছে শেষ। এরপর দেখেন আর একটা কিন্তু আপনাদের পুরস্কার আসতেছে। দেখেন দেশের বাংলাদেশের অনুরূপ অর্থব্যবস্থার প্রচলন করতে হলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? এখন এটা হচ্ছে কাউন্ট করবে সন্দেহ স্যার। এখন বলেন, এটাই প্রশ্ন, বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? অর্থ ব্যবস্থা বিদ্যমান। সময় 1 মিনিট, বরাবর 1 মিনিট কিন্তু। তাতে বলেন, আপনি এখানে গুগল থেকে সার্চ করে বলবেন, সেটা হবে না। 47 48 শেষ, তাড়াতাড়ি বলেন। কয়জন আছে? এখন থেকে শুরু, 1 মিনিট কিন্তু। পুষ্পিতা আদর দিল একজন, পয়সা কি খুশি। হ্যাঁ মহিম ইসলাম, আপনাকে বললে দেওয়া হবে না, আপনি বলিয়েন না। মহিম স্যার, নিশি দে 2 জন, তাড়াতাড়ি তাড়াতাড়ি
পূজা মহাজন, সমাজতান্ত্রিক, আরোহী, মিশ্র। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে ফুয়াশা কি খুশি। মিশ্র মিশ্র মিশ্র, শেষ কিন্তু, শেষ শেষ, দিলেই দ, নদিলে নদ। রিমা দাশগুপ্ত, তাড়াতাড়ি। বানান ভুল হলো কিন্তু পাবেন না। ওকে, টাইম শেষ, টাইম শেষ। ওকে দেখেন, হ্যাঁ, বাংলাদেশে যেহেতু সরকারি এবং বেসরকারি দুইটা প্রতিষ্ঠান আছে, সরকারিও আছে প্লাস বেসরকারিও আছে, সুতরাং বাংলাদেশে মিশ্র অর্থাবস্থা বিদ্যমান। বাংলাদেশে উত্তর হবে যে কি? মিশ্র। মনা যারা বলতেছ তারা দেখো, বাংলাদেশে কি হবে? এটা হয়ে যাবে যে বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। ঠিক আছে, তাহলে বাংলাদেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? মিশ্র, যেহেতু সরকারি প্রতিষ্ঠানও আছে বেসরকারি প্রতিষ্ঠানও আছে। এখন আমাকে প্রশ্ন কি বলছে দেখেন তো, দেশে বাংলাদেশের অনুরূপ অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন করতে হলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তার মানে দেখেন এখানে সবকিছু ছিল যে সরকারি, এখন সরকারের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানও কি করতে হবে? শুরু করতে হবে। তারপর ওই মিশ্র অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো ছিল ওগুলো জাস্ট একটু লিখে দিলে হয়ে যাবে, আর কোনো কিছুই নাই। কিন্তু টিচার আপনার দেখবে যে উত্তরটা ঠিক দিতে পারছেন কিনা প্রথম লাইনে, পরবর্তী কি লিখছেন এটা দেখার দরকার নাই টিচারের আর। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। শেষ প্রশ্ন দেখেন, ইমরান দেখেন, ইমরান ও জ্যাক দুই বন্ধু, তারা তাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কথা বলছে। ইমরান বলল আমাদের দেশের উৎপাদন কর্মকাণ্ড, কে বলছে? দেখেন ইমরান বলছে, কি বলছে? ওদের দেশে উৎপাদন কর্মকাণ্ড ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, কমা বাজার প্রক্রিয়া কার্যকর এবং সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত। তার মানে এখানে সবকিছু ব্যক্তি ব্যক্তি মালিকানা হলে কোন ধরনের অর্থ ব্যবস্থা হবে? কিছুক্ষণ আগে বলছিলাম গণতান্ত্রিক। ক্লিয়ার? এরপর জ্যাক বলল আমাদের দেশে উৎপাদন কর্মকাণ্ড রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয়। তার মানে কে বলছে? জ্যাক বলছে। আমি কলমের কালি চেঞ্জ করতেছি। দেখেন কে বলল? জ্যাক বলল। কি বলল? উৎপাদন কাণ্ড কে পরিচালনা করে? রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয় এবং আইন করে প্রচুরতা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কৃষি খাত এবং শিল্প খাত সম্প্রতি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছে। এতে উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেয়েছে। তার মানে জ্যাকের দেশে কে কে আছে? ব্যক্তিও আছে, সরকারও আছে। সুতরাং জ্যাকের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? সেটা হবে কি? মিশ্র। বুঝছেন কিনা দেখেন, ইমরানের দেশে এখানে সবকিছুর মালিক ছিল যে ব্যক্তি, এই জন্য এটা গণতান্ত্রিক হয়েছে। কিন্তু জ্যাকের দেশে রাষ্ট্রও আছে, মানে রাষ্ট্র মানে সরকারও আছে, আর এদিকে ব্যক্তিও আছে। সুতরাং জ্যাকের দেখে সেটা হবে যে কি? মিশ্র অর্থব্যবস্থা। ঠিক আছে, তাহলে নেক্সট নির্বাচন কি পারবেন? এরপর দেখেন খ নম্বর, এখানে আলোচনা করার সময় নেই। ঘ নম্বর দেখেন, ইমরান দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত আছে ব্যাখ্যা করো। প্রশ্ন কিভাবে আসতেছে বুঝতেছেন এখন? দেখেন তাহলে ইমরানের দেশে সবকিছু মালিক ছিল যে ব্যক্তি, সুতরাং এখানে কোন ধরনের অর্থব্যবস্থা হবে? গণতান্ত্রিক। তাহলে আপনি প্রথম লাইনে লিখবেন যে উত্তর হবে যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। ঠিক আছে, এরপর এর বৈশিষ্ট্যগুলো আপনি লিখে দিবেন। শেষ। এবার দেখেন ঘ নাম্বারে, জ্যাকে দেশে যে সম্প্রতিকালে পরিবর্তন হয়েছে, পরিবর্তিত অর্থনৈতিক ব্যবস্থা কোন ধরনের? পরিবর্তন হওয়ার পর আগে ছিল যে শুধুমাত্র কি রাষ্ট্রীয় মালিকানায়, পরবর্তীতে কি আসছে? এই ব্যক্তি মালিকানাও আসছে। তার মানে রাষ্ট্র প্লাস ব্যক্তি, রাষ্ট্র মানে সরকার প্লাস ব্যক্তি দুটোই আসছে। তার মানে জ্যাকের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? মিশ্র। ক্লিয়ার? তার মানে এখানে উত্তর হবে যে মিশ্র। তারপরে আপনি মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য দিয়ে সাজায় লিখে দিলে হয়ে যাবে। আশা করি এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। থাকলে একটু কমেন্টে জানান। ক্লাস প্রায় শেষের দিকে। কারো কোনো
হ্যাঁ ভাই, এখন বলেন সমস্যা আছে কিনা। পূজা সিং, থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। স্যার আওয়াজ আসছে না? আওয়াজ এখন আসতেছে ভাই, সমস্যা থাকলে বল। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? সমস্যা আছে কিনা বল, একটু তাড়াতাড়ি বল। এর সাউন্ড আসতেছে না বলতেছে। হুম, ঠিক আছে, শোনা যাচ্ছে। পূজাশীল এখনো বলতেছে শোনা যাচ্ছে না। সমস্যা আছে কিনা বলেন, বলেন তাড়াতাড়ি। সমস্যা নাই লিখেন। সমস্যা নাই। সমস্যা, সমস্যা। তাসপিয়া জাহান তাসপিয়া, স্যার আমার ছোট বোন বলতেছে আপনার লাইভ ক্লাস করে অনেক কিছু জানতে পারছে, যেগুলো আমি পড়াইলেও বুঝতো না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এরকম ক্লাস আরো চাই। হ্যাঁ, আমাদের ক্লাস রেগুলারই হবে, রুটিন মাফিক হবে। এখন ইকোনমিক্স হচ্ছে, এরপর মনে হয় অ্যাকাউন্টিং হবে। তো একটার পর একটা সিরিয়াল বাই আসবে, আপনি জাস্ট ক্লাসগুলো করেন। আর আপনার বোনকে বলবেন আমাদের জন্য কিছু পাঠিয়ে দেওয়ার জন্য, যেহেতু ফ্রিতে বুঝাই দিছি আজকে। ওকে, কারো সমস্যা নাই। তাহলে আপনি আজকে যা পড়াইছি তা তোমরা একটু প্র্যাকটিস করবা, এবং এরপরও যদি না বুঝো তাহলে হচ্ছে তোমরা কোচিং এ এসে কোচিং এ আমার সাথে যোগাযোগ করবা, আমি বুঝাই দিব। তোমরা যদি 100 বার নাও বুঝো তবু আমরা বুঝাতে রাজি আছি, শুধু আমাকে জাস্ট বলবা স্যার বুঝতেছি না। এসপির প্রত্যেকটা টিচার কিন্তু আন্তরিক, তোমরা যতবার বুঝবে না আমরা ততবার এই বুঝাবো। তোমরা না বুঝলে বললে আমরা কখনোই বিরক্ত হই না। তোমরা যতক্ষণ বুঝবে না ততক্ষণ বুঝাবো, শুধু আমাদের কাছে আসলেই হবে। আশা করি কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, ক্লাসে দেখা হবে।